আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ, লিখেছেন রিয়াজ রাজ। হ্যালো স্যার, বাড়িতে প্রচুর জিনের আনাগোনা বেড়ে গেছে, আমাদের বাঁচান। আপনার ঠিকানা বলুন। ফেনীতে স্যার। ফেনীর কোথায়? ফেনীর শহরে। আপনার ব্যাপারে অনেক শুনেছি, তাই আপনাকে কল দেওয়া। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যত টাকা লাগে দিব, তবুও আমাদের রক্ষা করুন। ঠিক আছে, এখন রাত হয়ে গেছে, কাল সকালে আমরা রওনা করব। আপনি আপাতত আত্মীয়দের বাসায় অবস্থান করুন। এতটুকু বলে রিয়াজ ফোন রেখে দেয়। বাহিরে প্রবল বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে একটু পরপর। শীতল বাতাস আর বৃষ্টির ফোঁটা গায়ে মাখাচ্ছে রিয়াজ। বারান্দা থেকে সামনে পুরো শহর দেখা যায়। সারা শহরে জ্বলন্ত লাইটগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। কিন্তু রিয়াজের জন্য এটি ভিন্ন কিছু। যত আলো দেখা যায় ততই অন্ধকার ঘিরে থাকে এই শহরে। কিছু অন্ধকার জগতের লোক, যাদের কেউ দেখে না, তাই খোঁজেও না। যারা দেখতে পায় শুধু তারাই এদের অবস্থান উপলব্ধি করতে পারে। কিন্তু ওই অন্ধকারের লোকগুলো সবসময় আমাদের দেখে, আমাদের উপর নজর রাখে। এরা অন্ধকারের সর্দার। এসব ভাবতে ভাবতে রিয়াজ বারান্দাতেই ঘুমিয়ে যায়। প্যারানর্মাল নিয়ে রিয়াজের গবেষণা বহুদিন যাবৎ। বহু মানুষকে জিনের হাত থেকে রক্ষা করেছিল রিয়াজ, এবং নিজের সব কাজের রিভিউ রিয়াজ তার ফেসবুক পেজে শেয়ার করে। বর্তমান ডিজিটাল যুগ, এই সময়টাতেই মানুষ অনলাইনে বিশ্বাসী। তাই অনলাইনে নিজের একটা পরিচয় তৈরি করে নিয়ে রিয়াজ প্যারানর্মাল নিয়ে কাজ করতে থাকেন। এ অবধি প্রায় 87টা কেস হাতে নিয়েছে রিয়াজ। প্রত্যেক কেস সুন্দরভাবে সলভ করেছে। নতুন কেস হাতে নিল মাত্র, যেটি সলভ করবে আগামীকাল। মসজিদে মাইকের আজানের ধ্বনি শুনে রিয়াজ জাগ্রত হয়। ঘুম থেকে উঠে আগে ওয়াশরুমে যায়, সেখান থেকে বের হয়ে পাঞ্জাবি পরে নেয়। এরপর অজু বানিয়ে দাঁড়িয়ে গেল জায়নামাজের বিছানায়। নামাজের নিয়ত করে যখন রিয়াজ হাত বাঁধে, ঠিক তখনই রিয়াজ উপলব্ধি করে রিয়াজের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। রিয়াজের কাছে এসব নতুন কিছু না, তাই সাহস সঞ্চার করে রিয়াজ নামাজেই মন দেয়। সূরা পড়ে যখন রিয়াজ আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তখনই রিয়াজের রুমে কেউ ফিসফিস করে উচ্চারণ করে আল্লাহু আকবার। রিয়াজ স্পষ্ট শুনতে পায় সেটি, কিন্তু ওসবে পাত্তা না দিয়ে রিয়াজ যখন রুকু থেকে উঠে দাঁড়ায়, সেই মুহূর্তে রিয়াজের সামনে রিয়াজ একটা শয়তানকে দেখতে পায়, যে জায়নামাজের পাশে দাঁড়িয়ে আছে এবং দুটি চোখ বরাবর রিয়াজের দিকে। রিয়াজ এক নজর ভুলে সেদিকে তাকালেও আবার চোখ দেয় সেজদার স্থানে এবং আল্লাহু আকবার বলে রিয়াজ সেজদায় চলে যায়। তখনই রিয়াজের সাথে সাথে শয়তানটাও ফিসফিস করে বলল আল্লাহু আকবার, এবং রিয়াজের পাশে সেও ফ্লোরে সেজদা দেয়। রিয়াজ স্পষ্ট বুঝতে পারে ওর ডান পাশেই কিছু একটা সেজদারত অবস্থায় রয়েছে। রিয়াজ আবার নামাজে মনোযোগ দিয়ে উঠে বসে, কিন্তু এইবার পাশে কাউকে উপলব্ধি করেনি। এইবার উপলব্ধি করে রিয়াজের মাথার উপর কেউ ঝুলে আছে। সিলিংয়ের সাথে সে ঝুলে থেকে রিয়াজের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনোযোগ না সরালেও রিয়াজ স্পষ্ট বুঝতে পারে শয়তানের উপস্থিতি। রিয়াজ এইবার সূরা একটু শব্দ করে পড়তে শুরু করে, তবুও চারপাশে শয়তানের ঘোরাফেরা কমেনি। অবশেষে রিয়াজ নামাজ শেষ করার জন্য যখন ডান দিকে সালাম ফেরায়, তখনই রিয়াজ ডান পাশে একটা শয়তান দেখতে পায়। সে ডান দিকে না বাম দিকে সালাম ফিরিয়ে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ স্পষ্ট দেখে তার গায়েও পাঞ্জাবি আছে, কিন্তু সারা মুখ কুচকুচে কালো, শুধু তার চোখ দুইটা দেখা যাচ্ছে। রিয়াজ আবার যখন বাম পাশে মাথা ঘুরিয়ে সালাম ফেরায়, এবার ফিসফিস করে সেই শয়তানটাও বলে আমি বারবার আসব। রিয়াজ সালাম ফিরিয়ে আবার হুট করে ডান পাশে তাকায়, কিন্তু কোনো শয়তানকে দেখেনি। হুট করে দাঁড়িয়ে রিয়াজ জোরে বলতে লাগলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়তানি ওয়া আইয়াদুরুনা। রিয়াজ এটি উচ্চারণ করতেই জানালায় একটা শব্দ হয়, যেন কেউ দৌড়ে জানালা দিয়ে বেরিয়ে গেছে।
পুরো রুমে এতক্ষণ একটা গরম গরম ভাব ছিল, এখন পুরোটাই স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ শয়তানকে তাড়ানোর দোয়া কাজ করেছে। রিয়াজ মনোযোগ সরিয়ে আবার নামাজে দাঁড়ায়। সকাল ৮টা। আবিরের নাম্বারে কল আসে রিয়াজের। আবির ঘুম ভাব নিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে রিয়াজ বলে, কোথায় তুই? ঘুমাচ্ছি। নামাজ পড়েছিস? শিট, কয়টা বাজে? এইভাবে রুকাইয়া করা শিখবি? তোর মাঝে যদি ইবাদতের অংশ না থাকে তবে তোর দোয়া কোনো কাজে আসবে না। আমি তো সব মন্ত্র পারি। ওগুলোকে মন্ত্র না, দোয়া বলে। তোর দোয়া যত পবিত্র হবে তত ভালো ফল আসবে, নয়তো শয়তানও তোর উপর হাসবে। আচ্ছা, আর নামাজ মিস করব না। রোহান কোথায়? পাশেই ঘুমাচ্ছে। রাহুলও কি তোদের সাথে? না, সে রাতে বাসায় চলে গেছে। আচ্ছা, আমি রাহুলকে কল দিচ্ছি, তুই রোহানকে নিয়ে চলে আয়, ফেনী যেতে হবে, কেস এসেছে একটা। হোয়াট? নতুন অ্যাডভেঞ্চার? আহা, আমি এক্ষুনি আসতেছি। শয়তান তাড়াতে যাচ্ছি, ফুটবল খেলতে না। ভালোভাবে গোসল করে আমার বাসায় চলে আয়, রোহানকেও তোল। আচ্ছা। কলটা কেটে রিয়াজ আবার রাহুলকে কল দেয়। রাহুল নামাজ পড়ে হাদিসের বই পড়ছে। রিয়াজের কল পেয়ে সেও বেরিয়ে এসেছে। আসুন রিয়াজের রুকাইয়া করি এবং এই ৩ ক্যারেক্টারের সাথে পরিচিত হই। আবির, রাহুল আর রোহান, এরা ৩ জন রিয়াজের খুব কাছের মানুষ। অনার্স ২য় বর্ষে থাকাকালীন রিয়াজ এই রুকাইয়ার কাজ শিখতে আগ্রহী হয়। এর পেছনেও কারণ আছে, যা আজ অবধি কেউ জানে না। রিয়াজের বন্ধুরাও জানে না কেন রিয়াজ শয়তান বন্দি করার কাজ শিখেছে। তবে এর পেছনে একটি গভীর গল্প রয়েছে। এই কাজে রিয়াজ শখে আসেনি, রহস্য রয়েছে অনেক, যা আমরা সামনে জানব। রিয়াজের বন্ধুরা যতটুকু জানে, ২য় বর্ষে ওঠার ৪ মাস পর আচমকা রিয়াজ গায়েব হয়ে যায়। ফোন বন্ধ, আর না গেছে গ্রামের বাড়ি। আবির, রোহান আর রাহুল অনেক খুঁজেও রিয়াজের দেখা পায়নি। প্রায় ১ বছর পর রিয়াজ ওদের কল দিয়ে একটা ঠিকানা দেয়। আবির, রোহান আর রাহুল যখন সেই অ্যাড্রেসে আসে, তখন দেখে একটা লম্বা জুব্বা পরে রিয়াজ সেখানে দাঁড়িয়ে আছে। হাতে একটা তসবি, গলাতেও কয়েকটা তসবি। মুখে দাড়ি আর মাথার চুল প্রায় ১ হাত লম্বা। সাদামাটা থাকা ছেলেটার হঠাৎ এই রূপ দেখে ওরা বেশ অবাক হয়েছিল। ৩ জনই রিয়াজের কাছে যেতে না যেতেই রিয়াজ ওদের বলে, উপরে তাকা। ৩ জনই যখন উপরে দেখে, তখনই বিশাল একটা পাথর ওদের দিকে পড়তে লাগলো। ৩ জনই ভয়ে চিৎকার দিয়ে উঠে। ততক্ষণে রিয়াজ কিছু একটা উচ্চারণ করে সেই পাথর গায়েব করে দেয়। আবির এসব দেখে দৌড়ে এসে রিয়াজকে বলে, কিরে, তুই দেখি ম্যাজিশিয়ান হয়ে গেলি, কিভাবে করলি এটা? রিয়াজ ওদের প্রশ্নের কোনো জবাব না দিলেও নিজের থেকে বলল, শিখতে চাইলে আমার সাথে যোগ দে। আজ থেকে আমি রুকাইয়া করব, তোদেরকেও সব শিখাবো। তোরা শুধু আমার কলের অপেক্ষায় থাকবি। সেই থেকে এরা ৩ জন রিয়াজের সাথে কাজ করে যাচ্ছে। যে রিয়াজ আগে প্রতি মুহূর্তে সিগারেট ছাড়া থাকতে পারত না, সে এখন সিগারেটের গন্ধ পেলেও জায়গা ত্যাগ করে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর সব সময় আরবি কিছু বই পড়ে। এইভাবে কেটে যায় প্রায় ২ বছর। রিয়াজ তার কাজের রিভিউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে। আবির হচ্ছে ক্যামেরাম্যান, রাহুল ভিডিও এডিট করে, আর রোহান আসবাবপত্র সামাল দেয়। রিয়াজের কাজ ভাইরাল হওয়ায় অনেক কেস দিন দিন হাতে আসে। তবে বড়সড় কাজগুলোতেই রিয়াজ তার বন্ধুদের ডাকে, বাকিগুলো একা সামলে নেয়। আজকে তারা যাচ্ছে ফেনী, ওই লোকটার বাসায় যিনি জিনদের অত্যাচারে বাসায় থাকতে পারে না। এদিকে আবির, রাহুল আর রোহান রিয়াজের বাসায় এসে উপস্থিত হয়। রিয়াজ একটা বক্স, রুকাইয়ার জিনিসপত্র রাখার বক্স, রোহানের হাতে দিয়ে বলে, গাড়ির পেছনে রেখে আয়। রোহান বক্সটা নিয়ে বের হতেই আবির রিয়াজকে বলল, কেসটা কি? রিয়াজ হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, যেতে যেতে বলি। আবির আর কোনো প্রশ্ন করেনি। রিয়াজ তার জুব্বা, তসবি এবং লম্বা চুলগুলো আছড়ে নিয়ে বের হয়।
আবির আর রাহুল রিয়াজের সাথে রুম ত্যাগ করে। রিয়াজ দরজায় তালা মেরে একটা তাবিজ ঝুলিয়ে দেয় তালার উপর। রাহুল আর আবির বুঝে যায় রুমে রিয়াজের জিনিসপত্র যাতে শয়তান নষ্ট না করে সেই জন্য তাবিজটা দেওয়া। অর্থাৎ শয়তান রুমে আসতে পারবে কিন্তু কোনো ভাঙচুর করতে পারবে না। বাসা থেকে বেরিয়ে তিনজনই গাড়িতে আসে। রোহান ড্রাইভ করবে তাই রিয়াজ সামনের বাম সিটে বসে পড়ে। আবির আর রাহুল কারের পিছনে বসার পর রোহান কার স্টার্ট দেয় আর রওনা করে ফেনীর উদ্দেশ্যে। তখনই রিয়াজ বলতে লাগলো, দুনিয়াতে মানুষ কত শত্রু জোগাড় করে, মানুষ মানুষের শত্রু, আর আমি বানিয়েছি অশরীরীদের শত্রু। আজকে আমার নামাজে ব্যাঘাত ঘটাতে এসেছিল। ওরা চায় না আমি রুকাইয়ার কাজ করি। রিয়াজের কথা শুনে রাহুল বলে, কোন শয়তান এটা, বন্দি করেছিস? না, ছেড়ে দিয়েছি। আমি এখন নতুন কেস হাতে নিলাম। এই সময়ে ওর সাথে লড়াই করলে আমার কাজের ব্যাঘাত ঘটবে, তবে বদজিন হবে। রিয়াজের কথা শুনে এইবার আবির বলে ওঠে, তা আমরা ফেনী কিসের কাজে যাচ্ছি? কেসটা কেমন? জটিল হবে। একটা ফ্যামিলি বাসাতে জিন তার বসবাস বানিয়েছে, তাড়াতে হবে। শুধু তাড়াবি, বন্দি করবি না? তোরা তো জানিস আমি খুব জরুরি না হলে বন্দি করি না। আচ্ছা রিয়াজ, আজ অবধি আমরা জানলাম না তুই কেন এই রাস্তায় এসেছিস, আর ওসব শয়তানদের তুই চাইলেই বন্দি করতে পারিস, তাহলে ছেড়ে দিস কেন? আল্লাহ এই পৃথিবীতে জিনদের আমাদের মতোই বানিয়ে পাঠিয়েছে। হয়তো তাদের অলৌকিক শক্তি দিয়েছে আর আমাদের দেয়নি। তবুও এই পৃথিবীতে মানুষের রাজত্ব, কিন্তু ওরা যদি মানুষের ক্ষতি করতে চায় তখন তাদের জব্দ করার মতো আয়াত আল্লাহ দিয়েছেন আমাদের। তাছাড়া শুধু শুধু কোনো জিন কারো ক্ষতি করে না, হয়তো তাদের দিয়ে করানো হয়, আর নয়তো তাদের ক্ষতি আমরা করে ফেলি। তুই ওদের দোষারোপ করছিস না? তার মানে বলতে চাচ্ছিস ওদের কোনো দোষই নেই? আছে, কেন থাকবে না? কিন্তু ওদের শাস্তি না দিয়ে যদি তাড়ানো যায় তবে শাস্তি দেওয়ার দরকার কি? আর যারা যায় না তাদেরই বন্দি করিস, তাই তো? রিয়াজের এই উত্তরে এবার রাহুল বলে ওঠে, কিন্তু বরাবরের মতোই আমাদের এটা ওটা শুনিয়ে মূল প্রশ্ন এড়িয়ে গেলি। মানে, তুই কেন এই রুকায়ার কাজ ধরেছিস? ইনকাম করার জন্য। আমার ইনকাম কি খারাপ হচ্ছে নাকি? কিন্তু আমাদের মনে হচ্ছে তুই শুধু ইনকামের জন্য না, অন্য কোনো উদ্দেশ্য এই পথে এসেছিস। এই প্রশ্নটা আমাকে না করার জন্য বলেছিলাম তোদের। সময় হোক, ঠিকই জানতে পারবি। কিছু একটা তো ইঙ্গিত দে। বাদ দে না। রাহুল কথা বের করতে না পারায় এইবার আবির বলে, কিন্তু বললে সমস্যা কোথায়? ছোট একটা তো ক্লু দে। এত কনফিউশন নিয়ে থাকা যায়? আচ্ছা শোন, আমি তাকে খুঁজছি, পেয়ে গেলেই হবে। কাকে? রহস্য ভেবে নে। ক্লু দিতে বলেছিস, দিয়েছি, কিন্তু এটা তো আরো কনফিউশনে ফেলে দেওয়া হলো। কাকে খুঁজছিস তা তো বল। এই জন্যই কিছু বলতে চাই না, চুপচাপ বসে থাক। ওই বাসায় কয়টা জিন আছে কে জানে, ওদের কিভাবে তাড়াতে হয় তা ভাব। 4 ঘন্টা পর রিয়াজ সহ তার বন্ধুরা ফেনী এসে নামে। যেহেতু রিয়াজের বাসা বরিশালে, তাই ঢাকা ঘুরে ফেনীতে আসতে হয়েছে। ফেনীতে এসে রিয়াজ সেই লোকটার নাম্বারে কল দেয়। লোকটা ফোন রিসিভ করে বলল, স্যার এসেছেন আপনি? রিয়াজ ওনার ভয়ার্ত স্বরে বুঝে নেয় অপ্রাকৃতিক কিছুর শিকার হয়েছে তিনি। ব্যাপারটা এড়িয়ে নিয়ে রিয়াজ বলে, বাস স্ট্যান্ডে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। লোকটা আবার বলে, ওকে আমি আসতেছি স্যার, 10 মিনিট লাগবে। 12 মিনিট পর বাইক নিয়ে একটা লোক রিয়াজের গাড়ির দিকে আসে। এরপর ফোন বের করে রিয়াজকে কল দেয়। রিয়াজ লোকটাকে দেখতে পেয়ে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আপনি আমাদের গাড়ির সামনেই আছেন, পিছনে তাকান। লোকটা পিছন ঘুরতেই রিয়াজকে দেখতে পায়। এরপর উনি ইশারা করেন ওনার পিছু নেওয়ার জন্য। রোহান ওনার পিছু পিছু গাড়ি নিয়ে রওনা করে। প্রায় 13-14 মিনিট পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় লোকটা। এই বাড়িটা দোতলা, সামনে গেট লাগানো,
কিন্তু লোকটা গেটের সামনে নেমে দাঁড়ায়। রিয়াজও গাড়ি থেকে নেমে ওনার কাছে যেতেই উনি বললেন, স্যার, এই বাড়িতেই সমস্যা, আর ওই সামনের বাড়িটা আমার ভাইয়ের। আমি ওখানেই থাকছি এখন। এই বাড়িটা আমার বাপ দাদার সম্পদ, তাই বিক্রিও করিনি। অনেক হুজুর দেখিয়েছি কিন্তু কাজ হয়নি। এই নিন আপনার কাজের অ্যাডভান্স, তবুও আমার বাড়িটা ওদের হাত থেকে বাঁচান। বলেই লোকটা পকেট থেকে একটা টাকার বান্ডেল বের করে। সবগুলোই 1000 টাকার নোট। রিয়াজ টাকার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এখানে কত টাকা? লোকটা ভয়ের স্বরে বলে, 30,000 টাকা। কাজের পরে আপনার 50,000 বা 1 লাখ যা লাগে আমি দেব। আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না। রিয়াজ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে আবার বলে, 3 লাখ দিতে হবে। রিয়াজের কথা শুনে লোকটার মুখ কেমন যেন হয়ে যায়। মনে হলো তিনি কিছুটা আপত্তি জ্ঞাপন করলেন, কিন্তু হুট করে আবার ভয়ের দৃষ্টিতে তাকিয়ে বলে, আচ্ছা 3 লাখই দেব, তবুও আপনি কাজটা করুন। রিয়াজ ওনার হাত থেকে টাকাটা নিয়ে বলে, এখন দুপুরবেলা, আমরা কাজ করব রাতে। দিনে কাজ করলে কোনো কাজে আসবে না। আপনার ভাইয়ের বাসায় চলুন, আমাদের সন্ধ্যার অপেক্ষা করতে হবে। লোকটা রিয়াজের কথায় হ্যাঁ সম্মতি জানায়। এরপর বাইকে উঠে উনি তার ভাইয়ের বাসার সামনে চলে যায়। রিয়াজও গাড়ি নিয়ে তার ভাইয়ের বাসায় আসে। লোকটা রিয়াজকে ডাক দিয়ে বলে, গাড়ি পার্ক করে ভিতরে চলে আসুন। কথাটা বলে লোকটা এক দৌড়ে বাসার ভিতরে চলে যায়। এদিকে রাহুল রিয়াজকে বলে, কি রে, তুই এটা কেন বললি? কাজ তো তুই এখনো শুরু করতে পারতি। রাহুলের প্রশ্নে রিয়াজ বলে, ঘাপলা আছে। সামান্য জিন তাড়াতে কেউ 3 লাখ টাকা দেয় না। তাছাড়া উনি আমাদের সাথে না নিয়ে আগেই বাড়িটাতে কেন গেল? রহস্য তো আছেই কিছু। ওটা জানতে হলে আমার ওদের সাথে সময় কাটাতে হবে। তাছাড়া আমি যদি ভুল না থাকি, তবে এটা শিওর এটা ওর ভাইয়ের বাসা না। মিথ্যে বলছে সে। গাড়ি পার্ক কর, চল ভিতরে গিয়ে ওনার অভিনয় দেখি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ, লিখেছেন রিয়াজ রাজ। গাড়ি থেকে বক্স বের করে রোহান কাঁধে নেয়। রিয়াজ, আবির আর রাহুল আগে বাড়িতে প্রবেশ করে। পেছন পেছন রোহানও বক্স নিয়ে আসে। বাড়িতে প্রবেশ করতেই রিয়াজ দেখে এই বাড়ির পুরো পরিবার জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। রিয়াজ কিছুক্ষণ ওদের পর্যবেক্ষণ করে ভিতরে প্রবেশ করে। বাড়ির লোকজনের মধ্যে একজন এসে রিয়াজকে সালাম দেয়। রিয়াজ সালামের উত্তর নিয়ে বলে, আমাদের থাকার জন্য একটি রুম প্রয়োজন। ওনারা রিয়াজকে সিঁড়ির পাশে একটা রুম দেখিয়ে দিল। রিয়াজ হাতে তসবিহ গুনতে গুনতে সেই রুমে প্রবেশ করে। পিছন পিছন রিয়াজের বন্ধুরাও ঢুকে যায়। রিয়াজ রুমে ঢুকে আগে দরজা বন্ধ করে। রোহান রুমের একটা কোনায় বক্সটা রেখে সোফায় ধপাস করে বসে পড়ে। হয়রান হয়ে গেছে সে। রিয়াজ দরজা লক করেই আবিরকে বলে, বলেছিলাম না এখানে কিছু একটা হচ্ছে, যা আমাদের থেকে ওনারা লুকাচ্ছে। রিয়াজের কথা শুনে আবির বলল, বুঝলাম না, কিসের কথা বলছিস? আবিরের প্রশ্নে রোহান আর রাহুল রিয়াজের দিকে আগ্রহপূর্ণ দৃষ্টিতে তাকায়। রিয়াজ তখন একটু ধীর স্বরে বলে, প্রথমত যে লোকটা আমাদের কাজ দিয়েছে সে অনেক টাকা খরচ করতেও ভাবছে না, অর্থাৎ এই বাড়ির কোনো না কোনো কাহিনী আছে। দ্বিতীয়ত, লোকটা আমাদের আগে বাড়িতে প্রবেশ করেছে সাধারণভাবেই, কিন্তু আমরা যখন বাসায় এসেছি তখন তোরা খেয়াল করেছিস কিনা জানি না, বাট ওর কপালে ঘাম ছিল, অর্থাৎ সে প্রচুর দৌড়াদৌড়ি করে সবাইকে একত্রিত করেছে আর কিছু শিখিয়ে দিয়েছে যা তার প্ল্যানের বাহিরে ছিল। অ্যান্ড লাস্ট, আমাদের যখন রুম দেখাচ্ছিল তখন লোকটার হাত কাঁপছিল, আর লোকটা ওদের সামনে এমনভাবে দাঁড়িয়েছে যেন লোকটা এই বাসার চাকর। অনুমান করাই যায় ওরা ভাই না। উপস্থিত প্ল্যান করলেও উনি ধরা খেয়েছে আমার কাছে। পুরো কথাটা একদমে বলার পর আবির বলল, এখন কি করবি? রিয়াজ আবিরের কথা শুনে কিছু একটা ভাবতে ভাবতে বিছানায় এসে বসে। এরপর আরও কিছুক্ষণ ভেবে মাথা তুলে সবাইকে বলে, উনি যদি কিছু লুকিয়ে রাখে তবে আমার আপত্তি নেই, তবে আমাদের দিয়ে যদি কোনো ক্রাইম করে সেটিতে আমার আপত্তি আছে। রুকাইয়ার পাশাপাশি ওনার লুকোচুরির ব্যাপারটাও বের করব।
কথাটা বলে রিয়াজ বসা থেকে ওঠে। এরপর বক্সটা খুলে কিছু জিনিসপত্র বের করে। আবির, রোহান আর রাহুলকে আজকের কাজগুলো রিয়াজ বুঝিয়ে দেয় আবার। যদিও তারা সবটা জানে, কিন্তু কাজের আগে বলে দেওয়া ভালো, কারণ এটি এমন একটি বিষয় যেখানে ভুল করলেই বিপদ। সন্ধ্যা 7টা। রিয়াজ রোহানের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র দেয়। আবির ক্যামেরা নেয় আর রাহুল হাতে তসবি নিয়ে রিয়াজের সাথে বের হয়। 4 জনই রুম থেকে বের হয়ে বাহিরে আসে। যে লোকটা রিয়াজদের ডেকেছে তিনি বসে আছেন সোফায়। রিয়াজদের দেখে লোকটা দাঁড়িয়ে যায়। পেছন থেকে এই বাড়ির মালিক এসে বলে, আরে আকবর ভাই, আপনার লোকজন চলে আসছে, কাজ কি এখন শুরু করবে? রিয়াজ আওয়াজটা শুনে পিছনে তাকায়। বাড়ির মালিক সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল। এদিকে আকবর সাহেব বলল, হ্যাঁ ভাই, এখন শুরু করবে। তা রিয়াজ স্যার, আপনি রেডি? রিয়াজ আকবর সাহেবের কথা শুনে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। আকবর সাহেব একটা চাবির থলি রিয়াজের হাতে দিয়ে বলে, ওই বাড়ির সব দরজার চাবি এখানে। রিয়াজ চাবির থলি হাতে নিয়ে বের হবার আগে বলে, আমাদের অনুমতি ছাড়া যাতে কেউ ওই বাড়িতে প্রবেশ না করে। যতক্ষণ আমরা ওই বাড়ির ভেতরে থাকব ততক্ষণ কেউ ওই বাড়ির সামনেও যাবেন না। জিনদের তাড়িয়ে এরপর আমি জানাবো। কথাটা বলে রিয়াজ তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে। রিয়াজ আর রাহুলের হাতে একটা টর্চ লাইট। আবির ক্যামেরা আর রোহান প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়। যেহেতু মিশনটা বাড়ির পাশেই, তাই হেঁটে হেঁটে তারা ওই বাড়ির দরজায় আসে। সন্ধ্যা 7:14। রিয়াজ আবিরকে ইশারা করতেই আবির ক্যামেরা অন করলো। ক্যামেরা চালু করে আবির রিয়াজ আর রাহুলের পেছনে দাঁড়ায়। আবিরের পিছনে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে রোহান। রিয়াজ আর রাহুল ধীরে ধীরে সেই দোতলা অভিশপ্ত বাড়ির দরজায় আসে। তসবি হাতে নিয়ে রিয়াজ আগে দরজার সামনে যায়। এরপর দরজার সামনে থাকা তালায় চাবি দিতেই আচমকা দরজাটা নড়ে ওঠে। দরজা নড়ে উঠতে দেখে রাহুল বলল, সাবধানে রিয়াজ। চাবি ঘুরাবার আগে রিয়াজ ধীর স্বরে উচ্চারণ করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ওয়া আইয়াহদুরুনা। আয়াতটি উচ্চারণ করতেই বাড়ির ভেতর থেকে একটা বিকট শব্দ আসে, যেন কেউ বাড়ির ভেতর থেকে ভাঙচুর শুরু করেছে। ভেতরে থাকা কোনো চেয়ার বা টেবিল ভাঙার শব্দ স্পষ্ট সবাই শুনতে পায়। রিয়াজ রাহুলকে ইশারা করতেই রাহুল আয়াতটা উচ্চারণ করতে করতে ভেতরে ঢোকে। পেছনে আবির তার ক্যামেরায় সবটা ভিডিও করে। চাবি ঘুরে রিয়াজ দরজা খোলে আর দেখে বাড়ির ভেতরে মাকড়সার জাল ভরে আছে, যেন কেউ কয়েক বছর এই দরজা খোলেনি। রিয়াজ হাতে থাকা টর্চ লাইটের আলো বাড়ির ভেতরে মারে। এরপর হাত দিয়ে মাকড়সার জাল সরিয়ে ভেতরে প্রবেশ করে। রিয়াজ আর রাহুলের পেছনে আবির ক্যামেরা চালু অবস্থায় এগিয়ে আসে। আবিরের পেছনে রোহান জিনিসপত্র নিয়ে হাঁটা ধরে। সবাই বাড়ির ভেতরে প্রবেশ করার পর রিয়াজ দরজা বন্ধ করে দেয়। শুধুমাত্র রাহুল আর রিয়াজের হাতে থাকা লাইট জ্বলছিল তখন। রিয়াজ রোহানকে বলে, বক্স থেকে 4টা মোমবাতি আর আটা বের কর। রিয়াজের কথা মতো রোহান মোমবাতি আর আটা বের করে। রিয়াজ আটা হাতে নিয়ে ফ্লোরে একটা গোল বৃত্ত বানায়। সেই গোলাকারের মধ্যে রিয়াজ সবাইকে ঢুকে যেতে বলে। সবাই যখন রিয়াজের আঁকা গোল চক্রের ভেতর ঢুকে যায়, তখন রিয়াজ সেই 4টি মোমবাতি বৃত্তের 4 কোণায় জ্বালিয়ে দেয়। পরক্ষণে রিয়াজ আরও 4টি মোমবাতি বের করতে বলে রোহানকে। রোহান আরও 4টে মোমবাতি রিয়াজের হাতে দেয়। রিয়াজ এইবার বৃত্তের একটু দূরে সেই 4টি মোমবাতি চালিয়ে দেয় 4 কোণায়। মোট 8টি মোমবাতি জ্বালিয়ে রিয়াজ রাহুলকে বলে টর্চ লাইট অফ করে দিতে। রাহুল টর্চ লাইট বন্ধ করার পর রিয়াজ নিজের হাতে থাকা লাইটটাও বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তে রিয়াজের ঘাড়ে কেউ হাত রাখে। এদিকে বৃত্তের মধ্যে থাকা আবির, রোহান, রাহুল রিয়াজের পেছনের সেই লোকটাকে দেখতে পায়। লোক বললে ভুল হবে, এটি একটি জিন, যার উচ্চতা রিয়াজের থেকে 5 হাত লম্বা এবং তার পুরো গায়ে পরিহিত একটি কালো জুব্বা।
আবির সেদিকে ক্যামেরা ঘোরালেও ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছিল না, অথচ সরাসরি সব দেখা যাচ্ছে। জিনের উপস্থিতি রিয়াজ বুঝতে পেরে উচ্চস্বরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলুকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্যে, আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। মুসনাদে আহমদ হাদিস। রিয়াজ আয়াতটা উচ্চারণ করার সাথে সাথে কাঁধ থেকে হাতটা সরে যায়। পর মুহূর্তে দ্বিতীয় তলা থেকে কেউ একটা চেয়ার রিয়াজের গায়ে নিক্ষেপ করে। আবির ক্যামেরায় সেদিকটায় ফোকাস করে। রিয়াজ চেয়ার আসতে দেখে একটু সাইডে সরে দাঁড়ায়। এদিকে চেয়ারটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। রিয়াজ তসবিহ উপরে তুলে চোখ বন্ধ করে আর উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। রিয়াজের মুখের শব্দটা যেন এক একটা বুলেটের ন্যায় বের হচ্ছে। প্রতিটি আয়াত জিনদের শরীরের জ্বালা বাড়িয়ে দেয়। জিনরা পুরো বাড়িতে ভাঙচুর শুরু করে দেয়। দ্বিতীয় তলাতে সব হচ্ছে। দ্বিতীয় তলা যেন ভেঙে তছনছ করে দিবে তারা। রিয়াজ এইবার চোখ খোলে আর রাহুলকে বলে, রাহুল, বৃত্ত থেকে বের হয়ে আয়। রিয়াজের কথা অনুযায়ী রাহুল বৃত্ত থেকে বের হয়ে আসে। রিয়াজ রাহুলের কাছে এসে রাহুলের চোখে তাকায়। রাহুল বুঝতে পারে তার কি করণীয়, তাই রাহুল এবার চোখ বন্ধ করে নেয়। রিয়াজ আরও এক মুঠ আটা হাতে নিয়ে কিছু আয়াত পাঠ করল এবং সেটি রাহুলের গায়ে ছুঁড়ে মারে। রাহুলের দেহে আটা পড়তেই রাহুল সেখানেই অজ্ঞান হয়ে যায়। রিয়াজ রাহুলকে ধরে ফ্লোরে শুয়ে দেয়। এরপর একটু দূরে গিয়ে আবার জিনদের কষ্ট দেওয়ার দোয়া পড়তে শুরু করে। এদিকে জিনগুলো রিয়াজের আয়াতগুলো সহ্য করতে না পেরে দ্বিতীয় তলায় তুফান শুরু করেছে। রিয়াজ আরও জোরে জোরে আয়াত উচ্চারণ করে ওদের কষ্ট দিয়েই যাচ্ছে। এইভাবে প্রায় 5 মিনিট ওদের যন্ত্রণা দেওয়ার পর রিয়াজ বলে, রাহুলের শরীরটায় প্রবেশ করো তোমরা, ওর শরীর মুক্ত করে দিয়েছি, তোমাদের সাথে কথা আছে আমার। রিয়াজ কথাটা বলার মাঝেই আচমকা রাহুল শোয়া থেকে উঠে বসে এবং মুখে রাহুলের হাসি। তখনও দ্বিতীয় তলায় পেটাপেটির শব্দ শোনা যাচ্ছিল। রিয়াজ রাহুলের ভেতরে থাকা জিনকে বলতে লাগলো, ও তার মানে তোমরা এখানে অনেকেই আছো, উপরে কারা আর তুমি কে? রিয়াজের প্রশ্নে রাহুল ভেতরে প্রবেশ করা জিন হাসতে শুরু করে। রিয়াজ আবার তাকে সেম প্রশ্ন করে। এবার রাহুল মুখে মুচকি হাসি এনে বলে, তুই কে রে? তোকে কেন বলবো? তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হ। রিয়াজ ওর কথা শুনতেই আরও একটা মুঠ আটা নিয়ে রাহুলের গায়ে মেরে দেয়। আয়াত পড়া আটার যন্ত্রণায় রাহুল ফ্লোরে শুয়ে গড়াগড়ি শুরু করে দেয়। রিয়াজ এইবার ধমক দিয়ে বলে, নাটক বন্ধ করো, আমি তোকে এতটাও যন্ত্রণা দেওয়ার মতো কিছু করিনি। রিয়াজের কথা শুনতেই রাহুল হুট করে আবার বসে যায়। এরপর মুচকি হেসে বলে, তুই আমাকে যন্ত্রণা দেওয়ার কে? রিয়াজ এবার তেড়ে এসে রাহুলের গাল টিপে ধরে। রিয়াজের হাত রাহুলের দেহে স্পর্শ হওয়া মাত্রই রাহুল ছটফট শুরু করে দেয়। দ্বিতীয় তলাতেও পেটাপেটির শব্দ দ্বিগুণ বেড়ে যায়। রিয়াজ তখন উচ্চস্বরে বলে, আমার শরীর এখন বন্ধ করা, হাতের এই তসবিহ এর ক্ষমতা তুই জানোস না, আমি চাইলে তোকে এক্ষুনি বন্দি করতে পারি। এতটুকু বলা অবধি রাহুল ছটফট করেই যাচ্ছিল, কিন্তু রিয়াজের কথা শেষ হবার পরেই রাহুল জ্ঞান হারিয়ে ফেলে। রিয়াজ বুঝে যায় জিন বের হয়ে গেছে। রাহুলকে ছেড়ে রিয়াজ আবার উচ্চস্বরে আয়াত পাঠ শুরু করে। বরাবরের মতো আবার রাহুল শোয়া থেকে উঠে বসে। রিয়াজ রাহুলের উদ্দেশ্যে বলে, ওর গায়ের আটা তোকে যেতে দিবে না, আমি চাইলেই তুই যেতে পারবি। রিয়াজের কথা শুনে রাহুল এবার ক্ষিপ্ত হয়ে বলে, তুই আমার ভাইকে কেন আঘাত দিলি? তোরে আমি মেরে ফেলবো। রিয়াজ রাহুলের কথা শুনে মুচকি হেসে বলে, ও তার মানে একটু আগে তোর ভাই এসেছিল, তো তাকে আসতে না দিয়ে তুই কেন এলি? রিয়াজের কথায় রাহুল আবার রেগে বলে, আমার ভাইকে ছাড়, তুই বেরিয়ে যা এই বাসা থেকে, নয়তো তোর বংশের কেউ বাঁচবে না।
রিয়াজ রাহুলের কথা শুনে তাসবিটা তুলে ধরে। তাসবি রাহুলের বরাবর তুলে রিয়াজ আবার আয়াত পড়া শুরু করে। রাহুল জোরে জোরে চিৎকার দিয়ে বলে, আর পড়িস না ওই আয়াত, আমি বলছি বলছি সব বলছি। রিয়াজ রাহুলের কথা শুনে তসবি নামায়, এরপর বলে, কয়জন আছিস তোরা, আর এই বাড়ি দখল করলি কেন? রিয়াজের কথায় এবার রাহুল স্বাভাবিকভাবে বলে, আমরা 14 ভাই বোন আছি এখানে, এই বাড়ি আমাদের, গত 3 বছর এই বাড়িতে আমরা আছি, তুই এখন আমাদের বাড়ি কেন নিচ্ছিস? রাহুলের কথা শুনে রিয়াজ দৌড়ে এসে রাহুলের সামনের ফ্লোরে সজোরে একটা লাথি মারে। ফ্লোরে আঘাত করার সাথে সাথে রাহুল ধরফর শুরু করে দেয়। জোরে জোরে চিৎকার করতে থাকে রাহুল। রিয়াজ রাহুলের ধরফর দেখে বলে, এই লাথিটা তোর বুকে। কথাটা বলে আবার সজোরে ফ্লোরে লাথি মারে। রাহুল বুক ধরে গড়াগড়ি শুরু করে দেয়। রিয়াজ আবার বলে, এই লাথি তোর ডান পায়ে, বলে আবার ফ্লোরে লাথি দেয়। রাহুল তার ডান পা ধরে চিৎকার দিয়ে বলে, আমাকে কেন মারছিস তুই? রিয়াজ এবার শান্ত স্বরে বলে, এই বাড়ির মালিক তো আকবর সাহেব, তুই কেন এই বাড়ি তোর বলছিস শয়তান? রিয়াজের কথা শুনে রাহুল শোয়া অবস্থায় ক্লান্ত স্বরে বলে, এই বাড়ি আকবরের না। কথাটা বলে আবার বসে যায় রাহুল। এরপর আচমকা রাগান্বিত স্বরে রাহুল বলে, এই বাড়ি আকাশ সাহেবের, আকাশকে খুন করেছে আকবর। আকবর হচ্ছে আকাশের ছোট ভাই। রাহুলের কথা শুনে রিয়াজ বলে, তো ভাইয়ের বাড়ি ভাই নিচ্ছে, ভাইকে খুন ভাই করেছে, তোরা কে ওদের বাড়ি দখল করার? রিয়াজের কথা শুনে রাহুল এইবার কেঁদে দেয়। আবির ক্যামেরা রাহুলের দিকে ফোকাস করে রেখেছে। রিয়াজ রাহুলকে বলে, না কেঁদে কাদার কারণ বল। রিয়াজের দ্বিতীয় জবাবে রাহুল আবার কান্নাজনিত স্বরে বলতে লাগলো, আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক, আমরা 14 ভাই বোন ওনার গোলামি করতাম, এখনও করি। এই বাড়ির দ্বিতীয় তলায় আকাশ সাহেবের গুপ্তধন আছে। এই গুপ্তধন আত্মসাৎ করার জন্য আকবর আমাদের মালিককে খুন করে, কিন্তু আকাশ সাহেব আমাদের মৃত্যুর আগে এই বাড়িতেই বন্দি করে গেছে। আমরা এই বাড়ি ছেড়ে বের হতে পারি না। উনি এই বাড়ি রক্ষা করার দায়িত্ব আমাদের দিয়েছেন, আমরা আজও এই বাড়ি রক্ষা করে যাচ্ছি। আকবর ওই গুপ্তধন নেওয়ার জন্য যতবার আসে ততবার আমরা ভয় দেখিয়ে তাকে তাড়িয়েছি। ওর হাতে একটা তাবিজ আছে, যার জন্য আমরা তাকে মারতে পারি না, না হলে অনেক আগেই মেরে ফেলতাম। রিয়াজ রাহুলের ভেতর থাকা জিনের কথা শুনে আবার বলে, মিথ্যে কেন বলছিস? যদি ওর ক্ষতিই না করতে পারিস তাহলে সে এতদিন গুপ্তধন নিয়ে যায়নি কেন? রিয়াজের কথা শুনে রাহুল আবার বলে, সে জানে না আমরা তার তাবিজটাকে ভয় পাই। বাড়িতে ঢুকেই আমাদের উপস্থিতি বুঝে সে দৌড়ে পালায়। তবে সে যদি দ্বিতীয় তলায় ভুলেও উঠে যায়, তবে চেয়ার টেবিলের আঘাতেই তাকে আমরা মেরে ফেলব। রিয়াজ রাহুলের কথা শুনে এবার জিনকে বলে, এই বাড়ি তোমাদেরই থাকবে, কিন্তু বন্দি থাকার চেয়ে মুক্ত হওয়া ভালো। আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিচ্ছি, তোমরা এই বাড়ি ছেড়ে বের হবা। আর হ্যাঁ, যাবার আগে আমার কাছে প্রতিজ্ঞা করা লাগবে, আকবর সাহেবকে ক্ষতি করবা না তোমরা, আর তোমাদের মালিকের সেই গুপ্তধন আমি সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা করব। রিয়াজের কথা শুনে রাহুল কোনোভাবেই রাজি হয় না। রিয়াজ জিনদের বোতলবন্দি করার ভয় দেখিয়ে অবশেষে রাজি করায়। তবে জিন রাজি হবার আগে একটি শর্ত দেয়, সেটি হলো গুপ্তধন সরকারকে নয়, আকাশ সাহেবের সন্তানদের কাছে পাঠাতে হবে। জিন জানায় আকবর সাহেব আকাশের সন্তানদের কাছে এই বাড়ির ব্যাপারে ভয় ঢোকায়। আকাশ সাহেবের সন্তানরা ঢাকাতে ব্যবসা করে, বাড়িটার ব্যাপারে ভয় দেখানো হয়, তাই ওরা আসেনি এই বাড়িতে। ঢাকাতে ভালো টাকা কামায়, তাই এই বাড়ি ওরা পরিত্যক্ত হিসেবেই জানে। তাছাড়া আকবর সাহেব অনেক ভাড়াটিয়া এই বাড়িতে পাঠায়, কিন্তু জিনদের ভয়ে সবাই পালিয়ে যায়। এতে আকাশের ছেলেরা এই বাড়ি নিয়ে ভাবনাও বন্ধ করে দিয়েছে। পুরো তথ্য জেনে রিয়াজ বলে, আমি তোমাদের মুক্ত করে দেব, গুপ্তধনগুলা আকাশের সন্তানের কাছে পাঠাচ্ছি, কিন্তু তোদের এই বাড়ি খালি করতে হবে এবং আকবর সাহেবকেও কোনো ক্ষতি করবি না। রিয়াজের কথায় জিন এইবার শান্ত স্বরে বলে, তোকে বিশ্বাস করে আমরা চলে যাচ্ছি, আকবরকেও কিছু করব না, কিন্তু গুপ্তধন যেন ওদের কাছে ঠিকঠাক চলে যায়। জিনের কথায় রিয়াজ হ্যাঁ সূচক ইঙ্গিত করে। তখনই দ্বিতীয় তলা থেকে একটা বাক্স কেউ ছুঁড়ে মারে।
বক্সটা রিয়াজের সামনে এসে পড়ায় সাথে সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এতে রিয়াজ দেখে ভেতরে অনেকগুলো স্বর্ণের টুকরো, চকচক করছে সব। মোমবাতির আলোয় স্বর্ণগুলো আরও জ্বলে ওঠে। রাহুল রিয়াজকে বলল, আমাদের মুক্ত করে দে, আমরা চলে যাচ্ছি, আর এই গুপ্তধনের দায়িত্ব তোর। কিভাবে ওদের কাছে দিবি তা তুই জানিস। রিয়াজ রাহুলের কথা শুনে চোখ বন্ধ করে। এরপর তাসবিহ উপরে তুলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি। বর্ণনায় মুসলিম, তিরমিজি, আহমদ। আয়াতটি উচ্চারণ করে রিয়াজ জিনদের মুক্তি করার আয়াত পাঠ করে। মুক্তি দেওয়ার আগে নিজেকে রক্ষা এই জন্যই করে যাতে শয়তানরা ধোঁকা দিতে না পারে। মুক্তি দেওয়ার আয়াত পাঠ করার সাথে সাথে রাহুল অজ্ঞান হয়ে পড়ে। রিয়াজ এইবার চোখ খোলে আর চারপাশে কিছুক্ষণ তাকিয়ে দেখে পরিবেশ স্বাভাবিক, জিনদের উপস্থিতি নেই, অর্থাৎ তারা ধোঁকা দেয়নি। রিয়াজ আবিরকে বলে, ক্যামেরা বন্ধ করে দে, আর রোহান, এই স্বর্ণের টুকরোগুলো আমাদের জিনিসপত্রের সাথে ব্যাগে ঢোকা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ, লিখেছেন রিয়াজ রাজ। রিয়াজের কথা অনুযায়ী আবির ক্যামেরা গুছিয়ে নিতে থাকে, রোহান জিনিসপত্রের ব্যাগে স্বর্ণের টুকরোগুলো ভরে নিতে থাকে। রিয়াজ রাহুলের কাছে গিয়ে একটা সূরা পাঠ করে, সাথে সাথে রাহুলের জ্ঞান ফিরে আসে। রিয়াজ রাহুলকে জিজ্ঞেস করে, শরীর কেমন এখন? রিয়াজের প্রশ্নে রাহুল জবাব দেয়, একটু শরীর দুর্বল ছাড়া আর কেমন লাগবে। রিয়াজ রাহুলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, শুধু দুর্বল না, তোকে এখন হসপিটালে যেতে হবে। কথাটা বলে রিয়াজ সজোরে রাহুলের গালে নখের আঁচড় দেয়। রাহুল রিয়াজের নখের আঘাত খেয়ে বলে, উফ, কি করলি এটা, জ্বলছে গাল, সে রক্তও বের হচ্ছে। রিয়াজ আবার মুচকি হেসে বলে, এইবার অজ্ঞান হবার ভান কর, তুই জিনের আঘাতে আহত হয়েছিস। রাহুলের বুঝতে বাকি রইল না কিছু। রাহুল সেখানেই আবার ইচ্ছাকৃত শুয়ে গিয়ে অজ্ঞান হবার ভান ধরে। রিয়াজ পকেট থেকে মোবাইল ফোন বের করে 999-এ ফোন দেয়। ফোন কল রিসিভ করতেই রিয়াজ জানায় জরুরি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। অপর প্রান্ত থেকে রিয়াজকে ঠিকানা জিজ্ঞেস করে তারা কল কেটে দেয়। এদিকে ক্যামেরা আর ব্যাগ গুছিয়ে নিতে নিতে বাহিরে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়। রিয়াজ রোহানকে ইশারা করতে রোহান দৌড়ে গিয়ে দরজা খোলে। এরপর অ্যাম্বুলেন্সে থাকা লোকদের নিয়ে দৌড়ে আসে রাহুলকে নেওয়ার জন্য। বাড়ির সামনে আচমকা অ্যাম্বুলেন্স দেখে আকবর সাহেব এবং পাশের বাসার ওই লোকটা বেরিয়ে আসে। ততক্ষণে আবির আর রোহান স্বর্ণের ব্যাগ অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। আকবর সাহেব দৌড়ে এসে রিয়াজকে বলে, স্যার এসব কি? রিয়াজ আকবর সাহেবকে শান্ত স্বরে বলে, এই বাড়ি এখন জিন মুক্ত, কাজ করার সময় আমাদের সাথী আহত হয়েছে, অ্যাম্বুলেন্সে দেখতে পারেন। রিয়াজের কথা মতো আকবর সাহেব এক নজর অ্যাম্বুলেন্সে তাকায়। রাহুলের রক্তাক্ত চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। দৃষ্টি ফিরাবার আগেই রিয়াজ আবার আকবর সাহেবকে বললেন, আমাদের কাজের টাকাটা দিন, আমরাও বেরিয়ে যাই। আকবর সাহেব রিয়াজের কথায় দ্বিমত পোষণ করলেন না। 3 লাখ টাকার একটি চেক রিয়াজের হাতে দিয়ে বললেন, তুলে নিয়েন ব্যাংক থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। রিয়াজ একটি মুচকি হাসি দিয়ে আবিরকে বলল, আমাদের গাড়ি আর ব্যাগপত্র বের করে নিয়ে আয়, রওনা করা লাগবে। রিয়াজের কথায় আবির চলে যায় ব্যাগ আর গাড়ি আনতে। এদিকে হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দে এলাকার কিছু মানুষ সেখানে উপস্থিত হয়। আকবর সাহেব সবার সামনে গুপ্তধন চেক করতে পারে না, যদিও এখন রাত 8টা, কিন্তু লোকজন যদি জানে পরিত্যক্ত বাড়িটি মুক্ত হয়ে গেছে, তাহলে আকাশ সাহেবের সন্তানরা খবর পেয়ে যাবে। এতে তারা যদি আসে তবে আকবর সাহেবের বিপদ। তবুও বাড়ির দরজা বন্ধ করার আগে উনি একবার ভেতরে প্রবেশ করলেন। একটু সামনে গিয়ে বুঝতে পারেন প্রতিবারের মতো এইবার আর পেটাপেটি হচ্ছে না, অর্থাৎ জিনের চলে যাওয়াটা উনি নিশ্চিত করেছেন। তারপর তিনি দরজায় তালা মেরে দেন। এদিকে আবিরও গাড়ি নিয়ে আসে। রিয়াজ আকবর সাহেবকে বিদায় দিয়ে অ্যাম্বুলেন্সের পিছু পিছু গাড়ি চালাতে থাকে। ফেনী মূল শহরে আসার পর রিয়াজ রাহুলকে কল দেয়। রাহুল কল রিসিভ করতেই রিয়াজ বলে, অ্যাম্বুলেন্স থামাতে বল আর তুই নেমে আয়।
ড্রাইভারের হাতে ২,০০০ টাকা দিয়ে দিস। রিয়াজের কথা মতো রাহুল সেটিই করে। অ্যাম্বুলেন্স থামিয়ে নেমে যায়। ড্রাইভার নিজেই অবাক হয়। যেখানে রোগীর হুঁশ ছিল না, সেখানে রোগী নিজেই বেরিয়ে এসে বিল পে করে চলে গেল। এতে ড্রাইভারেরও কিছু যায় আসে না। শ্রমের চেয়ে টাকা বেশি পেয়ে উনিই খুশি। রাহুল রাস্তার পাশে নেমে রিয়াজকে কল দেয়। রিয়াজ ফোন রিসিভ করে বলে, চেক থেকে টাকাটা আমরা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি, 10 মিনিট দাঁড়া। রিয়াজের কথায় রাহুল সেটাই করে। খানিক বাদে রিয়াজ রাহুলের কাছে গাড়ি নিয়ে আসে। এরপর রাহুলকে নিয়ে রওনা করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই রিয়াজ ফেনী শহর ছেড়ে বেরিয়ে যায়। রাহুল ক্লান্ত থাকায় একটা ঘুমের ওষুধ খেয়ে সেখানেই ঘুম। আবির পিছনে বসে আছে, রিয়াজ সামনে, আর ড্রাইভ করছে রোহান। রিয়াজ একটা কালো জাদুর বই হাতে নিয়ে পড়ায় ব্যস্ত। আবির আচমকা রিয়াজকে বলে, ভালো গেম খেলেছিস। আকবর সাহেব এখন গুপ্তধন না পেয়ে যদি আমাদের কাছে আসে? রিয়াজ আবিরের কথা শুনে মুচকি হেসে বলল, নিজের পায়ে কে কোড়াল মারতে চায়? ওখানে স্বর্ণ আছে প্রায় 2 কোটি টাকার বেশি, তাই তিনি 3 লাখ দিয়ে গেলেন। কিন্তু চেকের মধ্যে আকবর সাহেবের না, পাশের বাড়িওয়ালার সিগনেচার ছিল। অর্থাৎ পুরো টাকাটা পাশের বাসার ওই ব্যক্তি দিয়েছে। এখন যখন বাসায় গুপ্তধন পাওয়া না যাবে, তখন ওরা পুলিশ কেসও করতে পারবে না, আর না পারবে চিল্লাচিল্লি করতে। তাছাড়া এটি নিয়ে ঘাটাঘাটি করতে গেলে আকাশ সাহেবের খুনের রহস্য বেরিয়ে আসতে পারে। আকবর সাহেব আমাদের তো দূরের খাক, পাশের বাসার লোকটার থেরাপিতেই মরবে। রিয়াজের কথা শুনে আবির আর রোহান হাসতে শুরু করে। রিয়াজও হেসে যাচ্ছে। কিছুক্ষণ তারা এই ব্যাপারে হাসাহাসি করার পর রিয়াজ বলে, আবির, খোঁজ নেই আকাশ সাহেবের সন্তানদের ঠিকানা কত, ওদের হাতে সবগুলো গুপ্তধন যেন চলে যায়। রিয়াজের কথায় আবির সম্মতি দেয়। 3 ঘন্টা পর বাসার সামনে রোহান গাড়ি থামায়। রিয়াজ গাড়ি থেকে নেমে আবিরকে বলে, রাহুল আর রাতুলকে বাসায় নামিয়ে দিয়ে তুই বাসায় চলে যা। আর হ্যাঁ, স্বর্ণগুলো তোর বাসায় রেখে দিস। ওদের খোঁজ পাওয়া মাত্রই দিয়ে আসিস। আবির মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রাত এখন 1:09। রিয়াজ নিজের বাড়িতে প্রবেশ করার জন্য এগিয়ে যায়। আবির গাড়ি নিয়ে চলে যায় রাতুল আর রোহানকে নামিয়ে দেওয়ার জন্য। রিয়াজ দরজার সামনে গিয়ে তালা খুলে রুমে প্রবেশ করে। এরপর দরজা লাগিয়ে লাইট অন করতেই শা করে একটা আওয়াজ শুনতে পায় রিয়াজ। যেন রিয়াজের পেছন দিয়ে একটা বাতাস দৌড়ে জানলা দিয়ে বের হয়ে গেছে। রিয়াজ পিছনে না তাকিয়ে গলা থেকে তাসবিটা হাতে নেয়। এরপর পিছনে ঘুরে তাকিয়ে বুঝতে পারে রুমে কেউ আসবাবপত্র সরানোর চেষ্টা করেছে। একটা মুচকি হাসি দিয়ে রিয়াজ মনে মনে বলে, যাবার আগে তাবিজটা রেখে যাওয়ায় বেঁচে গেলাম। রিয়াজ তাসবিটা উপরে তুলে চোখ বন্ধ করে। এরপর একটা ছোট্ট মন্ত্র উচ্চারণ করে রিয়াজ চোখ খুলতেই রিয়াজের চোখ দুটা লাল হয়ে যায়, যেন পুরো চোখে রক্ত জমেছে, আর সেই লাল রক্ত থেকে লাল আলো সৃষ্টি হয়েছে। এটি রিয়াজের একটি ভিন্ন শক্তি। এই চোখ নিজের মাঝে স্থাপন করলে রিয়াজ দেখতে পায় রুমে কি হয়ে আছে। এখনও সেই পাওয়ার নিয়ে রিয়াজ দেখে। বাড়িতে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব প্রবেশ করেছিল। সে রিয়াজের জিনিসপত্র নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু পুরো রুম আয়াতে বন্ধ ছিল, তাই সে ব্যর্থ হচ্ছিল বারবার। রিয়াজ পুরো দৃশ্যটা দেখার পর আবার চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ বাদে চোখ খোলার পর আবার সব স্বাভাবিক। রিয়াজ তাসবি টেবিলে রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হবার জন্য। গোসল সেরে রিয়াজ আবার রুমে আসে। এরপর বিছানায় নিজের গা বিলিয়ে দিয়ে ঘুমের ঘোরে ডুবে যায়। একটি বন্ধ রুম, রুমের ঠিক মাঝে একটি মেয়ে বসে আছে, তার চুলগুলো ছেড়ে দেওয়া, সব চুল মেয়েটার মুখের ওপর ঢেকে রাখা। মেয়েটির ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটি শয়তান। শয়তানের দেহের উচ্চতা বিশাল, পুরো সিলিংয়ে শয়তানের মাথা লেগে আছে। মেয়েটি চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে, আওলা ঝাওলা চুলে পুরো পাগলের মতো দেখাচ্ছে। এদিকে পিছনে থাকা শয়তানটার চেহারা ছিল ভয়ানক, যেন পুরো মুখ তার পুড়ে গেছে। শয়তান পিছন থেকে মেয়েটির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায়। এরপর তার বিকৃত রূপ চেহারাটা নড়ে ওঠে। মুহূর্তে শয়তানটা তার মুখ খোলে। এরপর রাবারের মতো তার মুখটা বড় হতে থাকে, যেন মেয়েটি পুরো তার মুখে ঢুকে যাবে। দেখতে দেখতে শয়তান এত বড় হা করেছে, যা সাধারণ একজন মানুষ দেখলে ভয়ে সেখানেই মারা যাবে।
ধীরে ধীরে শয়তানটা তার মাথা নিচের দিকে নামায়। এরপর মেয়েটির মাথা বরাবর শয়তান তার মুখ এনে একটা লোভনীয় শব্দ করে। মেয়েটি যেন কিছুই জানে না, সে নিস্তেজ হয়ে বসে রইল। দেখতে দেখতে শয়তান মেয়েটির মাথা তার মুখের ভেতর প্রবেশ করাতে থাকে। মেয়েটির কোনো রিয়াকশন নেই। আস্তে আস্তে শয়তান মেয়েটিকে গিলতে শুরু করলো। জোরে পিছনে একটা নিঃশ্বাস নিয়ে লাফ মেরে উঠে রিয়াজ। সারা কপালে রিয়াজের ঘাম জমে আছে। স্বপ্নটা রিয়াজের সারা দেহে কাঁপুনি বাড়িয়ে দেয়। পাশের টেবিল থেকে রিয়াজ পানির গ্লাসটা নেয় আর এক গ্লাস পানি গড় গড় করে খেতে শুরু করে। পুরো আত্মা শুকিয়ে গেছে রিয়াজের। পানি খেয়ে একটু শান্ত হতে চাইলে রিয়াজের কানে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। রিয়াজ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে যায় অজু করার জন্য। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ, লিখেছেন রিয়াজ রাজ। সকাল ৮টা। রিয়াজ টেবিলে বসে নাস্তা খাচ্ছিল। নাস্তা খাওয়ার মাঝে কল আসে আবিরের। পাশ থেকে ফোন হাতে নিয়ে বলে, হ্যালো আবির, বল। রিয়াজ, ওদের অ্যাড্রেস পেয়েছি, বের হ, তাদের সম্পদ দিয়ে আসি। আমার একটা ছোট্ট রুকাইয়া কাজ আছে, তুই গিয়ে দিয়ে আয়। কেস কোথায়? বেশি দূরে না, ১ ঘন্টা লাগবে যেতে। আমরাও আসি? না, এটা আমি একাই পারবো। ঠিক আছে, আমি রোহান আর রাহুলকে নিয়ে রওনা করি। রাহুলের শরীর কেমন এখন? ওর দুর্বলতা কাটানোর জন্য গা ফুকিয়ে দিয়েছি। কেন, রাহুল তো সেলফ রুকাইয়া পারে, নিজেরটা নিজে করেনি যে। শরীর দুর্বল ছিল তাই রাতে গোসল করেনি, এই জন্য আমি করে দিয়েছি। আচ্ছা, তুই তাহলে আকাশ সাহেবের সম্পদ তার ছেলেদের দিয়ে আয়, আমি রুকাইয়াটা করে আসি। আচ্ছা। আর শোন, কাল রাতের ভিডিওটা থেকে আকবর সাহেবের ব্যাপারে যা বলা হয়েছে সেসব কেটে দিয়ে পেজে আপলোড দে। শুধু প্রথমে জিনদের আক্রমণ আর জিনের হুমকিগুলো রাখবি। ঠিক আছে। পেজ চেক করেছিস? ৩ লাখ ফলোয়ার হয়েছে তোর। এই ফলোয়ার দিয়ে কি হবে? আমার তো অন্য কিছু দরকার। অন্য কিছু কি? না মানে রাখি। রিয়াজ, বল, কি লুকাচ্ছিস? সময় বলবে। তবে কি এত পরিশ্রম আমাদের মিছিমিছি? না, আমি যখন তান্ত্রিকের কাজ ছেড়ে দেব তখন তোরা এই পেজ চালাবি। ছেড়ে দিবি মানে? সময় বলবে। তোর অ্যাকাউন্টে কিছু টাকা দিচ্ছি, রাহুল আর রোহানকে ভাগ করে দিস। রাখলাম, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। কল কেটে রিয়াজ ফোন টেবিলে রাখে। এরপর নাস্তা শেষ করে বেরিয়ে যায় বাহিরে। রুমের বাহিরে এসে রিয়াজ আবার দরজায় তালা এবং তালার মাঝে সেই তাবিজ লাগিয়ে বের হয়। রাস্তায় এসে একটা সিএনজি সিগন্যাল দিয়ে রিয়াজ উঠে যায় গাড়িতে। রিয়াজের বাসা থেকে ৭ কিলো দূরে একটা বাড়িতে সমস্যা। ওনারা কয়েকদিন ধরেই রিয়াজকে যেতে বলছে। কাজের প্রেসারে রিয়াজ এতদিন সময় পায়নি। তাছাড়া কেসটাও যেহেতু কঠিন না, তাই কঠিনগুলো আগে করে নেয়। প্রায় ১ ঘন্টা পর রিয়াজ সেই বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা একটা বিলের মাঝে। বিলের মাঝখানে একটি মাটির রাস্তা। সেই রাস্তার ২ পাশে মানুষজন জায়গা জমি কিনে ঘর বানিয়েছে। যে বাড়িতে রিয়াজ কাজ করবে সেই বাড়িটা ছিল একা বাড়ি, অর্থাৎ রাস্তার পাশে একটা পুকুর, পুকুরের কিনারা বেয়ে একটা ছোট্ট রাস্তা গেছে ওই বাড়ির উঠোনে। পুরো বাড়িতে একটাই ঘর। আর বাড়িটা যেহেতু বিলের মাঝে তাই বাড়ির পিছনে রয়েছে বিশাল বিল। রিয়াজ গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দেয়। এরপর পুকুরের পাশের রাস্তাটা দিয়ে ওই বাড়ির উঠোনে চলে যায়। উঠোনে একজন বৃদ্ধ লোক বালতির পানি নিয়ে গোসল করছে। বৃদ্ধ লোকের পাশে আছে একজন বৃদ্ধ মহিলা। রিয়াজকে দেখে ওরা রিয়াজের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। হাতে তসবিহ, গায়ে লম্বা কালো পাঞ্জাবি, চুলগুলো বড় বড় থাকায় অদ্ভুত লাগছিল তাদের কাছে। রিয়াজ ওনাদের দিকে তাকিয়ে বুঝতে পারে ওনাদের অবাক হবার কারণ। এরপর রিয়াজ নিজেই বলে, রফিক ভাই বাসায় আছেন? রিয়াজের কথা শুনে ঘর থেকে একটা লোক বেরিয়ে আসে। পরনে লুঙ্গি আর গায়ে একটা গেঞ্জি পরা। লোকটার সাথে আরও একটা যুবক ছেলে বের হয়। রিয়াজ ওনাদের দিকে তাকিয়ে রইল। ঘর থেকে বেরিয়ে লোকটা বলে, আমার নাম রফিক, আপনি কে? রিয়াজ কিছু বলার আগেই লোকটার পাশে থাকা ছেলেটি বলে, বাবা, উনি তান্ত্রিক রিয়াজ। আমি ওনার কথাই বলেছিলাম। ছেলেটার কথা শুনে রিয়াজ বুঝে যায় এরা বাপ ছেলে।
রফিক সাহেব তখনই রিয়াজের কাছে এসে বলে, আপনার ব্যাপারে আমার ছেলে বলেছিল আমাকে, আপনি নাকি ফেমাস একজন তান্ত্রিক। ওর কথা আমি বিশ্বাস করিনি, এখনও করি না। তবে আপনিও চেষ্টা করতে পারেন। আমাদের এলাকার নামকরা সব কবিরাজ দেখিয়েছি, সবাই টাকা খেয়ে চলে গেছে, কাজের কাজ কিছুই হয়নি। এই জন্য বিশ্বাসই উঠে গেছে আমার। আপনি যদি করে দেন, আপনাকে আমি 10,000 টাকা সম্মানী দেব। রিয়াজ ওনার কথা শুনে এতক্ষণ পর বলল, রোগীকে আর সমস্যাটা বলুন আমাকে। রিয়াজের কথাটা শেষ হওয়ার পরে রফিকের ছেলেটা ঘরের দিকে দৌড়ে যায়। এরপর একটা চেয়ার এনে রিয়াজকে বসতে দেয়। রিয়াজ চেয়ারে বসে রফিক সাহেবের উত্তরের অপেক্ষা করে। রফিক সাহেব তখন বলতে শুরু করে, আমি কৃষক, কৃষিকাজ করে পরিবার চালাই। এই বাড়ির পেছনের বিলটা আমার, কিন্তু পুকুরটাতে কদিন যাবৎ অপ্রাকৃতিক কিছু ঘটে যাচ্ছে। 1 মাস আগে আমি আর আমার ছেলে খেতে পানি দেওয়ার জন্য পুকুরে মেশিন লাগাই। উদ্দেশ্য হলেও ক্ষেতের পানি দেওয়া, সাথে পুকুরের পানিও সেচ দেওয়া। পুকুরের মাছ বিক্রি করার সময় ঘনিয়েছে। যেহেতু রাতে চোরদের আনাগোনা থাকে, সেই জন্য মেশিন পাহারা দিতে হয়। সারাদিন মেশিন চলার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন আচমকা মেশিন বন্ধ হয়ে যায়। আমি ছিলাম বাজারে, ছেলে আমাকে কল দিয়ে বলে মেশিন নষ্ট হয়ে গেছে। আমি বাজার থেকে দৌড়ে বাড়ি আসি। এরপর মেশিন চেক করে দেখি সব ঠিকঠাক। মেশিন আবার স্টার্ট দিয়ে তখন আমিও মেশিনের পাশে বসি। পরের 10 মিনিটের মতো মেশিন চলার পর আচমকা দেখি মেশিন থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা কিছু বুঝার আগেই মেশিনে আগুন লেগে যায়, চোখের সামনে ব্লাস্ট হয়। মেশিনের সব পার্ট খুলে এদিক সেদিক ছড়িয়ে গেল। আমি কিছুই বুঝে উঠতে পারিনি। মেশিনের সমস্যা ছিল ভেবে কল দিলাম আমার বন্ধু হাসানকে। হাসান তার পানি সেচ দেওয়ার মেশিনটা 1 ঘন্টা পর আমাকে দিয়ে গেছিল। আমি আর আমার ছেলে আবার যখন মেশিনটা লাগাই, আশ্চর্যজনকভাবে মেশিনে আবার ধোঁয়া বের হতে থাকে। কিন্তু এইবার ব্লাস্ট হবার আগে আমি মেশিন বন্ধ করি। এরপর কল দিলাম আবার হাসানকে। হাসান বাজার থেকে এসে মেশিন স্টার্ট দেয় আবার, কিন্তু এইবার আর কোনো সমস্যা হয়নি। আমরা আমাদের ভুল ভেবে ব্যাপারটা এড়িয়ে যাই। যেহেতু রাতে হাসান আমার বাড়ি এসেছে, তাই চিন্তা একসাথে খেয়ে তাকে বিদায় দেওয়ার পরিকল্পনা করি। আমার বউকে রান্না করতে বলে আমি আর হাসান মেশিনের পাশে বসে সিগারেট খাচ্ছিলাম। আমার ছেলের পরীক্ষা সামনে, তাই সে পড়ার জন্য রুমে চলে যায়। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় 20 মিনিট পর আচমকা পানিতে কিছু নাড়াচাড়ার শব্দ শুনি আমি। যদিও মেশিনের শব্দ বেশি ছিল, তবুও মেশিনের শব্দ ভেদ করে ওই পানি নড়াচড়ার শব্দটা আমার কানে আসে। আমি আর হাসান বসা থেকে উঠে পুকুরে লাইট মারি, কিন্তু কিছুই দেখতে পাইনি। কথা হচ্ছে ভুল আমরা একজন শুনব, কিন্তু একসাথে দুজন কিভাবে ভুল শুনব? হাসান কিছুটা সন্দেহ করে, রাতে পুকুরে পিশাচ এমন সমস্যা করে, এইটা জানা আমাদের। দোয়া দরুদ পড়ে আমি আর হাসান আবার আড্ডা দেওয়ায় ব্যস্ত হই। কিন্তু 5 মিনিট বাদে আবার পানি নড়ার শব্দ আমাদের কানে আসে। হাসান চট করে পুকুরে লাইট মারতেই দেখে পুকুরের ঠিক মাঝে একটা হাত দেখা যাচ্ছে। পানির উপর হাত, আর সারা দেহ পানির নিচে। হাতটি একটি মেয়ের হাত, যেন সে পানির ভিতর থেকে হাতটা বের করে হাসানকে ডাকছে। হাসান ভয়ে মাটি থেকে একটা ঢিল নিয়ে সেই হাতে মেরে দেয়। তৎক্ষণাৎ হাতটা টুপুস করে পানির ভেতরে ঢুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই আবার আচমকা মেশিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয় হাসানের মেশিনটাও। আমরা তখন এক দৌড়ে ঘরের দিকে চলে আসতে চাইলাম, কিন্তু আমাদের মনে হচ্ছিল পিছনে একটা ঝড় শুরু হয়। পিছনের গাছপালাগুলো যেন ভেঙে পড়ে যাচ্ছে, কোথায় লাইট আর কোথায় পথ। দিক বিদিক হয়ে আমরা দুজনেই ঘরে এসে ঢুকে দরজা বন্ধ করে দিই। দুজনে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়েছিলাম। আমাদের দেখে আমার পরিবারও ভয় পেয়ে যায়। আমি তাড়াহুড়ো করে মসজিদের ইমামকে কল দিয়ে বাসায় ডাকি। ইমাম সাহেব এসে আমাদের ঝাড়ফুঁক করে দিয়ে চলে যায়। কিন্তু এখানেই শেষ হয়নি কিছু। কথাটা বলে রফিক সাহেব একটু স্থির হয়। হাত পা কাঁপছিল ওনার। রিয়াজ ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঘটনা শোনার অপেক্ষা করছে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ, লিখেছেন রিয়াজ রাজ। রফিক সাহেব লুঙ্গির খোঁচা থেকে একটা সিগারেট বের করে ধরায়। এরপর একটু শান্ত হয়ে রিয়াজকে আবার বলতে শুরু করে, পরের দিন থেকে আমাদের কোনো সমস্যা না হলেও আমার ফসলের ওপর ক্ষতি শুরু হয়।
পুকুরের মাছ মরে ভেসে ওঠে, তাও পচা গলা। আমি পুকুরে মরা মাছ পরিষ্কার করতে নামলে বারবার মনে হয় আমার পা কেউ ধরছে। ভয়ে আমি উঠে যাই। এদিকে বিলের ফসল মরে যাচ্ছে, সব শুকিয়ে যাচ্ছে, নিজে থেকে সব সবজি মরে যেতে থাকে, পুরো লস শুরু হয়। এরপর আমি অনেক কবিরাজ দেখাই, সবাই আসে টাকা চায়। আমি টাকা দিচ্ছি কিন্তু কোনো লাভবান হচ্ছিলাম না, ফসল মরতেই থাকে। এদিকে পুকুরের ওই হাতটা আমরা দিনের বেলা না দেখলেও রাতের বেলা হুটহাট পানির শব্দে বেরিয়ে আসে। এসে দেখে পুকুরের মাঝে সেই হাতটা। ভয়ে আবার সবাই ঘরে চলে যাই আমরা। শেষমেশ আমার ছেলে আপনার কথা বলে, আর সে আপনার সাথে আলাপ করে। এখন বর্তমানে এই অবস্থা চলছে। ওনার পুরো কথা শুনে রিয়াজ বলে, যেহেতু দিনের বেলায় সেই হাত দেখা যায় না, রাতেই দেখা যায়, তার মানে কাজটা রাতে করতে হবে। তাছাড়া মূল ঘটনা পুকুরে। এটাই কি সেই পুকুর? বাড়ির সামনে পুকুরটা দেখিয়ে রিয়াজ কথাটা বলে। রিয়াজের কথায় রফিক সাহেব বলে, না, বাড়ির পিছনে আরেকটা পুকুর আছে, ওটাই। রিয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি রাতে আসব, আসার আগে আপনাকে কল দেব। কথাটা বলে রিয়াজ ওনাদের বিদায় দেয় আর বাড়ির থেকে বেরিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে রিয়াজ কল দেয় আবিরকে। আবির ফোন রিসিভ করতেই রিয়াজ বলল, তোরা কি বের হয়েছিস? আবির রিয়াজের কথা শুনে বলে, রাহুল ফ্রেশ হচ্ছে, আসলে বের হব। রিয়াজ আবিরকে জানায়, আমি হাজিবাজারে আছি, বের হয়ে আমাকে রিসিভ করে নে, আমিও যাব। আবির রিয়াজের কথায় সম্মতি দেয়। রাত 9টা। সারাদিন বাহিরে থেকে 4 বন্ধুয়ে সময় কাটায়। আকাশ সাহেবের সন্তানদের সম্পদগুলো দিয়ে আসে, সবটা বোঝায়। তারাও সত্যটা জেনেছে এবং সেই বাড়িটি নিজেদের দখলে নিয়ে আসার ব্যাপারেও বলে। রাত 9টায় রফিক সাহেবের বাড়ি আসে রিয়াজ, সাথে আবির, রাহুল আর রোহানও আছে। বাড়ির উঠোনে যেতেই রফিক সাহেবের পরিবার বেরিয়ে আসে। রিয়াজ রফিক সাহেবকে বলেন, পুকুরটার কাছে চলুন। রফিক সাহেব রিয়াজকে নিয়ে সেই পুকুরের পাড়ে যায়। রিয়াজ, রাহুল, আবির আর রোহান পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। পানি স্বাভাবিক। রফিক সাহেবের উদ্দেশ্যে রিয়াজ বলে, আপনারা সবাই ঘরে চলে যান, সাথে আমার লোকেরাও থাকবে। বাহিরে কি হচ্ছে না হচ্ছে এসব দেখার চেষ্টা করবেন না, কাজ শেষ হলে আমি জানাবো। রিয়াজের কথায় ওনারা রাজি হন। রাহুল, আবির আর রোহান ওনাদের নিয়ে ঘরে চলে যান। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রিয়াজের বন্ধুরা পাহারা দেয়, যাতে কেউ বাহিরে তাকানোর চেষ্টা না করে। রিয়াজ তাসবিহটা সামনে তোলে, এরপর চোখ বন্ধ করে সেই আয়াতটা পাঠ করতে লাগে। মুহূর্তেই পুকুরের পানি এবার নড়াচড়া শুরু করে। ঘরের ভেতর থেকে রফিক সাহেব দেখার চেষ্টা করতেছে বাহিরে, কিন্তু রিয়াজের বন্ধুরা থাকায় সুযোগ পাচ্ছেন না। এদিকে রিয়াজ চোখ খোলার সাথে সাথে চোখ থেকে লাল আলো বের হতে থাকে। চোখের আলোয় পুরো পুকুর আলোকিত হয়ে যায়। রিয়াজ দেখতে থাকে আসলে এটা কি। রিয়াজের চোখ থেকে বের হওয়া আলোটা রফিক সাহেবের দরজার নিচ দিয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ বাহিরে লাল কিছু একটা জ্বলছে, সেটি তারা বুঝতে পারলেও কিসের আলো তা বোঝেনি। 1 মিনিট পর হুট করে সেই আলো বন্ধ হয়ে যায়। রিয়াজ তাসবিহ নামিয়ে ডাক দেয় সবাইকে। রফিক সাহেব ডাক শুনে রিয়াজদের বন্ধুদের আগেই দৌড়ে বের হয়। উনি যেন দেখার জন্য ব্যাকুল। সবাই বাহিরে আসার পর রিয়াজ বলে, আবির, আমার ফোন আর মানিব্যাগটা ধর। রিয়াজের ডাকে আবির এসে ফোন আর মানিব্যাগটা তার আয়ত্তে নেয়। রিয়াজ হাতে তাসবিহ নিয়ে হুট করে লাফ মারে পুকুরে। রফিক সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। যে পুকুরকে তারা ভয় পাচ্ছে সেই পুকুরে রিয়াজ লাফ দেয়, তাও আবার এই রাতে। কিছুক্ষণ পর রিয়াজ পানি থেকে উঠে আসে, কিন্তু একা নয়, রিয়াজের কোলে একটা লাশ। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। লাশের চেহারা ফুলে পচন ধরে গেছে, একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে নিমিষেই। রিয়াজ সেই পচা লাশটি পুকুর থেকে উপরে তুলে আনে। এরপর রফিক সাহেবের সামনে লাশটি রেখে বলল, পুলিশ কল দিন, এই মেয়েকে হত্যা করে আপনার পুকুরে ফেলা হয়েছে, এটি পুলিশের কাজ, তাদের তদন্ত করতে দিন। লাশ নিয়ে যাবার পর আপনাদের আর কোনো ক্ষতি হবে না। ভেজা শরীর নিয়ে রিয়াজ আবিরের কাছে আসে। এদিকে রফিক সাহেবের ছেলে একটা গামছা এনে রিয়াজকে দেয়। রিয়াজ গামছা দিয়ে নিজের মাথাটা মুছে নেয়। পরক্ষণে গামছাটা আবার ব্যাগ দিয়ে রিয়াজ বলে,
পেমেন্ট আমার লোকদের কাছে করে দিন, বিদায় দেওয়ার সময় হয়েছে, আসি। কথাটা বলে রিয়াজ সবাইকে বিদায় দেয় আর চলে যায় রাস্তায়। আবির পেমেন্ট ক্লিয়ার করে চলে আসে। এরপর চারজনই রওনা করে বাড়িতে। মাঝ রাস্তায় থাকতে আবির রিয়াজকে বলে মূল কাহিনী কি ছিল। রিয়াজ আবিরের কথায় বলে, যে মেয়েটির লাশ উদ্ধার করেছি সে ধর্ষিতা মেয়ে। 3 জন ছেলে তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। ধর্ষণ করে রফিক সাহেবের পিছনের জমিতেই। মেয়েটি মরে গেছে দেখে ওরা লাশ তুলে পুকুরে ফেলে দেয় আর পালিয়ে যায়। এদিকে রফিক সাহেব জমি পরিষ্কার করার সময় একটা বড় পাথর পায়। সেটি পুকুরে নামার জন্য ব্যবহার করে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পাথরটা পানির নিচে সেই মেয়েটির উপর পড়ে। এতে লাশটি ভেসে উঠতে পারেনি। মেয়েটির অতৃপ্ত আত্মা তখন মুক্তি চাচ্ছিল। যেহেতু জানাজাও হয়নি তাই সে দিকবিদিক হয়ে যায়। পুকুরের মেশিন লাগানোতে সে বাধা দেয় এই জন্যই। যদি লাশটা কাদায় ভিতরে ঢুকে যায় তবে উদ্ধার করা মুশকিল। এখন লাশ উদ্ধার করা হলো, রফিক সাহেবের সমস্যাও হবে না আর। রিয়াজের কথা শুনে রাহুল বলে, যারা ধর্ষণ করেছে তাদের তো তুই দেখেছিস, ধরে দিয়ে চল। রাহুলের কথায় রিয়াজ মুচকি হাসি দিয়ে বলে, প্রশাসন আমার মতামত গ্রহণ করবে না, তাদের নিয়মে এসব আজগুবি। বলতে গেলে আরও হাসবে। তাদের কাজ তারা করুক, আমি আমার কাজ করেছি। যখন আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলাম তখন একবার আইন নিজের হাতে নিয়েছিলাম। 5 জনকে হত্যা করেছিলাম, কিন্তু এতে দোষী আমিও হলাম। শাস্তি দেওয়া আমার কাজ নয়। প্রশাসন আছে আর উপরে রব আছে, আমরা সাধারণ মানুষ, ব্যাস। ওরা আর কেউ কিছু বলেনি। রিয়াজ যখন কথাগুলো বলছিল তখন তার চোখ ভিজে যায়। এটি খেয়াল করে রোহান। এইভাবে দিন কাটতে থাকে। রিয়াজ ধীরে ধীরে ফেসবুকে ভাইরাল হতে থাকে। রিয়াজের কাজ রটে যায় সবার মুখে মুখে। অপ্রাকৃতিক যত বিপদ হয় সব কেস রিয়াজের কাছে এসে পড়ে। অনেকে তো রিয়াজকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। কেউ বলে প্রেমিকার সাথে বিচ্ছেদ সেটি সমাধান করতে। কেউ কেউ কালা জাদু করে মানুষ হত্যা করতে চায়, টাকার সংখ্যাও বড় দেখায়। তবে রিয়াজের একটাই জবাব, সে কারো ক্ষতি করে না। কাউকে যদি জিন চালান করা হয় সেটি থেকে মুক্ত করে। কারো উপর জিনের নজর পড়লে সে জিন তাড়ায়। সবটাই মানুষের উপকার করার ক্ষেত্রে। কারো ক্ষতি বা লোভ কখনো করে না রিয়াজ। হাতে কেস আসে, রুকাইয়া করে পেমেন্ট নিচ্ছে। এইভাবেই কেটে যায় প্রায় 1 বছর। 1 বছর পর রিয়াজের হাতে কেস আসে একটা, যেটার জন্য রিয়াজ এতদিন অপেক্ষা করেছিল। রোগীর বর্ণনা শুনেই রিয়াজ চমকে যায়। রিয়াজের গায়ে সারা অংশ কাঁপতে শুরু করে। চোখ দুটি লাল হয়ে যায় রিয়াজের। মাথায় প্রচুর রাগ সৃষ্টি হয়। কেমন ছিল সেই রোগীর বর্ণনা? এইভাবে দিন কাটতে থাকে। জানুন 6ষ্ঠ পর্বে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ। লিখেছেন রিয়াজ রাজ। রিয়াজ একটা রুকাইয়ার কাজ শেষ করে বাসায় ফিরছিল। সময় বিকেল 4টা। সাথে রাহুল, রোহান আর আবিরও ছিল। রাস্তায় থাকা অবস্থায় রিয়াজের নাম্বারে একটা কল আসে। রিয়াজ ফোন রিসিভ করে ওনার সাথে কথা বলতে শুরু করে। তাদের কথোপকথন ছিল এমন, হ্যালো, তান্ত্রিক রিয়াজ বলছেন? জি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনার সব ভিডিও দেখি আমি, কিভাবে জিনদের তাড়ান সব দেখি, তাই আপনার সাথে কথা বলা। ও আচ্ছা, এমনি কথা বলতে কল দিয়েছেন? না স্যার, একটা কেস আছে। আচ্ছা আচ্ছা, বলুন। আমার পাশের বাসার একটা মেয়ে সম্পর্কে আমার চাচাতো বোন। গত 13 দিন থেকে সে একটা জিনের কবজায় আছে। চাচা অনেকজন হুজুর কবিরা জানে, কিন্তু সবাই রোগীকে দেখেই পালিয়ে যায়। শুধু তা নয় স্যার, পালিয়ে যাওয়া হুজুর কবিরাজরা ক্ষতিগ্রস্ত হতে রুকাইয়া করেও নি। এতেই জিনটা ওদের ক্ষতি করে। কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কেউ প্রচুর অসুখে পড়ে। অনেকে বাসা থেকে বের হতেই রক্ত বমি শুরু করে। রোগীর আচরণ কেমন? আর বললেন না স্যার, খুব বাজে অবস্থা। একটা বন্দি রুমে বসে আছে 13 দিন থেকে। কী সব উল্টাপাল্টা কথা বলে, কেউ বুঝে না। কেউ তাকে দেখতে গেলে সে রেগে গিয়ে চিল্লাতে থাকে। আশ্চর্য রকমের আচরণ শুরু করে। আর বড় কথা হচ্ছে, চাচাতো বোনের চেহারা অনেক ভয়ানক হয়ে গেছে। গাল ভেঙে পুরো ভিতরে ঢুকে গেছে।
চুলগুলো পেকে সাদা হয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে আসার উপক্রম, দাঁত কালো কুচকুচে হয়ে যাচ্ছে আর পাগলের মতো আচরণ করে। শুধু তা নয়, গত ১৩ দিন চাচাতো বোন এক গ্লাস পানিও খায়নি। কিভাবে বেঁচে আছে কিছুই বুঝতে পারছি না। রুম থেকে কেউ তাকে বের করতে গেলে বোন এমনভাবে তাকে চড় মারে যেন ১০০ পুরুষের শক্তি তার গায়ে চলে এসেছে। এ অবধি ৪ জন থাপ্পড় খেয়ে হসপিটালে ভর্তি। সারাদিন অন্ধকার রুমে বসে থাকে আর কি যেন বলে। হোয়াট? আপনি কি শিওর যে সে এমনই করে? হ্যাঁ স্যার, তবে আমরা ওনাদের সাথে কথা বলি না। ঝগড়া হয়েছে আমাদের। আমার মা শুধু ওনাদের বাসায় যান। মা নিজের চোখে দেখেছে সব। আচ্ছা আমাকে এটা বলুন, সে কি পোকামাকড় খায়? আরে আপনি তো স্যার বলার আগেই জেনে গেলেন। মাত্রই বলতে চেয়েছিলাম। তবে পোকামাকড় না, চাচাতো বোন সুমাইয়াকে খেয়ে ফেলে। সুমাইয়া কে আবার? ওর বিড়ালের নাম। অনেক আদরের বিড়াল ছিল। বিড়ালটা চাচাতো বোনকে দেখে কেমন যেন রেগে যায়, কিন্তু তখনই চাচাতো বোন খপাস করে বিড়ালটাকে ঝাপটে ধরে আর সবার সামনে কামড়ে মেরে ফেলে। সবাই ভয়ে দৌড়ে বের হয়। এদিকে চাচাতো বোন তার বিড়ালকে কাঁচা খেয়ে ফেলে। আপনার চাচার অ্যাড্রেস দিন, আমি এক্ষুনি আসছি। গাজীপুর বাসা, কিন্তু আপনার ব্যাপারে তো ওনারা কিছুই জানেন না। আমি চাচার নাম্বারটা আপনাকে মেসেজ করছি। আপনি চাচার সাথে কথা বলে পেমেন্টের ব্যাপারে আলাপ করে নিন। লাগবে না কোনো পেমেন্ট, আপনি অ্যাড্রেসটা আমাকে মেসেজ করুন। এত বছর আমি তাকেই খুঁজছি। আচ্ছা স্যার। কথাটি বলে ছেলেটা ফোন কেটে দেয়। রিয়াজের সারা দেহ কাঁপছে। আবির রিয়াজকে প্রশ্ন করে কি হয়েছে। রিয়াজের মাথায় ঝড় উঠে গেছে, ঠোঁট কাঁপছে, তাই কিছু বলতেও পারছে না। পানির বোতল নিয়ে রিয়াজ এক ঢোক পানি খায়। এরপর একটু স্থির হয়ে আবিরকে বলে, গাড়ি গাজীপুর ঘোরা এক্ষুনি। রিয়াজের কথা শুনে আবির বলে, মাত্রই রুকাইয়া করে এলি, তোর শরীর ক্লান্ত এখন, আবার রুকাইয়া করতে যাবি? আবিরের কথা শুনে আচমকা রিয়াজের ২ চোখ লাল হয়ে যায়। রিয়াজ আবিরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে চিল্লানি দিয়ে বলে, আমি বলছি তুই গাড়ি ঘোরা। রিয়াজের ধমকে আবির ভয়ে হজম হয়ে যায়। আবির আর কোনো প্রশ্ন না করে সাথে সাথে গাড়ি গাজীপুরের দিকে ঘুরিয়ে নেয়। ততক্ষণে রিয়াজের ফোনে সেই ছেলেটা লোকেশন মেসেজ করে। রিয়াজ ফোনটা আবিরের হাতে দিয়ে বলে, এই অ্যাড্রেসে দ্রুত যা। হঠাৎ রিয়াজের এমন আচরণ দেখে সবাই ভয় পেতে থাকে। এই রূপ তারা আগে দেখেনি। কখনো বন্ধুদের সাথে রাগ তো দূরের কথা, উঁচু গলায় কথাও বলেনি। কোনো কিছু বুঝাতে গেলে যদি না বুঝে তবে বারবার বুঝায় রিয়াজ, কিন্তু বিরক্ত হয় না। আজ এমন ভিন্ন আচরণ দেখে সবাই অবাক। রিয়াজ সিটে বসে বসে কী সব আয়াত পাঠ করে, যেন নতুন কিছু, যা রিয়াজ এর আগে করেনি। ২ ঘন্টা পর গাড়ি গাজীপুরে প্রবেশ করে। রিয়াজের যেন তর সইছে না। নিমনিম করে কিছু আয়াত পড়ছে আর একটু পর পর পায়ে থাপ্পড় দিচ্ছে। রিয়াজের জন্য রাস্তাটা যেন দূর হয়ে গেল। আরও কিছুক্ষণ ড্রাইভ করার পর অবশেষে আবির সেই অ্যাড্রেসে যায়। আবির গাড়ি থামিয়ে বলে, এই বাড়ি। রিয়াজ বাড়িটার দিকে এক নজর তাকিয়ে হুট করে দরজা খোলে। এরপর ওদের বলে, রোহান বক্স নিয়ে ভিতরে আয়। আবির, ক্যামেরা নিতে হবে না, আমার সাথে চল। খুব তাড়াহুড়ো কথাগুলো বলে রিয়াজ সেই বাড়িতে ঢুকে যায়। পিছন পিছন আবির আর রাতুল দৌড়ে যায়, আর রোহান গাড়ি পিছন থেকে বক্সটা বের করতে শুরু করে। বাড়ির ভিতরে কারো অনুমতি ছাড়া রিয়াজ ঢোকার সাথে সাথে রোগীর মা বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জানা নেই শোনা নেই হুটহাট লোকটা কে এলো, এ নিয়ে ভেবে যাচ্ছে। রিয়াজ ওনাদের বলে, রোগী কোন রুমে? রিয়াজের কথা শুনে মেয়েটির বাবা বলল, কিন্তু আপনি কে হুজুর? আপনাকে তো চিনলাম না। ওনার কথা শুনে আবির বুঝে যায় রিয়াজ এখন রেগে যাবে। তাই আবির নিজেই এগিয়ে এসে বলে, উনি তান্ত্রিক রিয়াজ, আপনার মেয়েকে চিকিৎসা করতে এসেছে। মেয়ে কোথায় আপনার? রোগীর মা বাবা আর কথা না বাড়িয়ে বলে, আসুন। রোগীর বাবা ২য় তলায় ওঠে। রিয়াজ, আবির আর রোহানও পিছন পিছন ওঠে। ২য় তলার একটি দরজার সামনে রোগীর বাবা দাঁড়িয়ে বলে, ভিতরে আমার মেয়ে। ব্যাস এইটুকুই। আর কিছু বলার আগে রিয়াজ হুট করে দরজা খোলে। এরপর আবির আর রাহুলকে ভেতরে ঢুকতে বলে। রোগীর বাবাও ভেতরে ঢুকতে চাচ্ছে। তখন রিয়াজ বলে, আপনারা বাহিরে থাকুন। এই বলে দরজা বন্ধ করে দেয়। আবির রুমের লাইট অন করতেই দেখে মেয়েটি আলমারির সামনে শুয়ে আছে।
জামা কাপড় ছেঁড়া, তার বুক আর পেটের অংশ অনেকটা দেখা যাচ্ছে। রিয়াজদের উপস্থিতি টের পেয়ে মেয়েটা উঠে বসে। রিয়াজ মেয়েটির চোখের দিকে তাকাতেই চিৎকার দিয়ে বলে, আবির, রাহুল, শয়তান যাতে রুম থেকে বের হতে না পারে। আয়াত শুরু কর। রিয়াজের আদেশ পেয়ে আবির আর রাহুল জোরে জোরে আয়াত পড়তে থাকে। এদিকে রিয়াজও দেরি করেনি। চোখ লাল করে রিয়াজ তাসবিহটা হাতে নিয়ে তেড়ে যায় মেয়েটির দিকে। মেয়েটি শুরু করে ভয়ানক চিৎকার। ততক্ষণে রিয়াজ একটা আয়াত উচ্চারণ করতে না করতে মেয়েটির দেহের ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে। এরকম শয়তান আবির আর রাহুল কোনোদিন দেখেনি। রিয়াজ তাসবিহ উপরে তোলার সাথে সাথে শয়তানটা উড়ে আসে রিয়াজের ওপর, যেন তসবিহটা শয়তানকে টেনে নিয়ে এলো। রিয়াজ সেই কালো ধোঁয়া অর্থাৎ শয়তানের হাতটা ধরে এমন জোরে আছাড় মারে পুরো ঘর কেঁপে ওঠে। ওদিকে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। যেহেতু রিয়াজ মেয়েটির শরীর থেকে শয়তানকে বের করে এনেছে, তাই মেয়েটির কোনো হুঁশ নেই। এদিকে রিয়াজ ওই শয়তানের হাত ছাড়ছে না। একটা নতুন আয়াত জোরে জোরে পাঠ করে আর শয়তানকে কাপড় ধোয়ার মতো আছাড় মারতে থাকে। আবির আর রাহুল রুম বন্দির আয়াত পাঠ করেই যাচ্ছিল। রিয়াজ তাকে আছাড় মারতে মারতে জোরে নিক্ষেপ করে দেয়ালে। শয়তানটা উড়ে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। রিয়াজের ভয়ে সেই কালো ধোঁয়াটা রুমের কোনায় হামাগুড়ি দিয়ে চলে যায়। রিয়াজ আবার সেই শয়তানকে ধরতে যায়। সেই মুহূর্তে শয়তানটা দেয়াল বেয়ে সিলিংয়ে উঠে যায়। আবির খেয়াল করে রিয়াজের চোখ যেরকম লাল, ওই শয়তানের চোখটাও তেমন। শয়তানের পুরো দেহ কালো ধোঁয়ার মতো হলেও চোখ দুটি লাল বর্ণের। রিয়াজ তাসবিহ আবার উপরে তুলে ধরার সাথে সাথেই শয়তান সিলিং থেকে আবার রিয়াজের কাছে চলে আসে। রিয়াজ এইবার শয়তানের ঘাড় ধরে দেয়ালের সাথে চেপে ধরে। শয়তান কোনো আওয়াজ না করলেও রিয়াজের থেকে পালানোর জন্য হাত পা ছাড়াছাড়ি করে। রিয়াজ দেয়ালের সাথে চেপে ধরা অবস্থায় চিৎকার দিয়ে বলে, ওরা কি ক্ষতি করেছিল তোর? কেন আমাকে এতিম করেছিস? কথাটা বলে রিয়াজ শাঁ করে শয়তানকে পাশের দেয়ালে ছিটকে মারে। শয়তান দেয়ালে ধাক্কা খেয়ে ভয়ে জানলা দিয়ে ছুটে যায়, অর্থাৎ পালাতে যাচ্ছে। কিন্তু আবির আর রাহুলের আয়াত পাঠ পুরো রুম বন্ধ করে দেয়। বের হতে চেয়েও শয়তান বের হতে পারেনি। রিয়াজ তসবিহ আবার উপরে তোলার সাথে সাথে শয়তান রিয়াজের পায়ের কাছে আসে। রিয়াজ শয়তানকে এমন জোরে এক লাথি মারে, শয়তান উড়ে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা খায়। এদিকে আবির আর রাহুল দেখে রিয়াজের মুখ থেকে রক্ত বের হচ্ছে। তবুও রিয়াজ আয়াত পাঠ করতে করতে শয়তানের কাছে যায়। এবার শয়তানের পা ধরে ফ্লোরে আবার আছাড় মারতে শুরু করে। আবির আর রাহুল দেখে রিয়াজের মুখ থেকে রক্তের লালা বের হতেই থাকে, কিন্তু শয়তানকে যেভাবে ধোলাই শুরু করে যেন শত বছরের রাগ রিয়াজ আজকেই উড়াচ্ছে। কয়েক মিনিট বাদে রিয়াজ বুঝতে পারে তার নিজের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। ব্যাপারটা উপলব্ধি করতে পেরে রিয়াজ তসবিহটা মাথার উপর তোলে আর একটা আয়াত পড়তেই শয়তান আবার মেয়েটির দেহে ঢুকে যায়। রিয়াজ পকেট থেকে একটা পানির শিশি বের করে আবার সেটি মেয়েটির গায়ে নিক্ষেপ করে। যেহেতু শয়তান মেয়েটির দেহে আছে, তাই পানির স্পর্শে শয়তানটা লাফ মেরে উঠে কান্না শুরু করে। রিয়াজ মেয়েটিকে অর্থাৎ মেয়েটির ভেতরে থাকা শয়তানকে বলে, তুই চাইলে এখন এই দেহ ছাড়তে পারবি না যদি আমি না চাই। তোকে আজ 3 বছর 4 মাস ধরে খুঁজে যাচ্ছি আমি। আমার জীবনের গল্পটাকে তুই গলা টিপে হত্যা করেছিস। আমার 2 মাসের বাচ্চাটা কি ক্ষতি করেছে তোর? সারা জীবন তো মানুষের বংশ শেষ করেছিস, এবার আমি তোর বংশ শেষ করব। কথাটা বলে রিয়াজ কাশি দিতে শুরু করে। আবির আর রাহুল দৌড়ে গিয়ে রিয়াজকে ধরে। কাশির সাথে রক্ত বের হচ্ছে প্রচুর। রিয়াজ কাশির মাঝে আবিরকে বলে, আমাকে বাহিরে নিয়ে চল, আর এই মেয়ে যাতে রুম থেকে বের হতে না পারে। ধরাধরি করে আবির আর রাহুল রিয়াজকে বাইরে নিয়ে আসে, দরজা লক করে দেয়। রিয়াজ হারিয়ে ফেলে তার জ্ঞান। রোগীর মা বাবা বুঝতেও পারছে না যে ভিতরে কি হলো। 20 মিনিট পর অন্য একটা রুমে রিয়াজকে শুয়ে রাখা হয়েছে। 20 মিনিট বাদে জ্ঞান আসে রিয়াজের। পাশে দাঁড়িয়ে আছে রোগীর পরিবার আর রিয়াজের বন্ধুরা। জ্ঞান ফিরতেই আবির বলে, রুম বন্ধ করা, শয়তান বন্দি আছে রুমে। রিয়াজ আবিরের কথা শুনে শান্তভাবে শুয়ে থাকে। চোখের কোণা থেকে পানি ঝরা শুরু হলে আবির আবার বলে, কি হয়েছে রিয়াজ, এইবার তো বল। তুই এতদিন এই শয়তানের কথা বলেছিলি,
কি করেছে এ শয়তান? কেন এত রাগ ওর উপরে? রিয়াজ আবিরের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে। এরপর শান্ত স্বরে বলে, আজকে আর বলতে বাধা নেই, শুনো তবে। সবাই রিয়াজের দিকে আগ্রহযুক্ত চাহনিতে তাকিয়ে রইল মূল ঘটনা শোনার জন্য। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ, লিখেছেন রিয়াজ রাজ। একটা দীর্ঘশ্বাস ফেলার পর রিয়াজ বলতে থাকে, আজ থেকে 6 বছর আগে আমি ছিলাম অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমার কোনো শিক্ষা ছিল না, এক কথায় আমাকে মূর্খ বললেই চলে। পড়াশোনার পটাও জানতাম না, কিন্তু ড্রাইভিং জব নিতে গিয়ে আমি জেনেছি আমার ফেক সার্টিফিকেট লেগেছে। যদিও ওটা নিয়ে আমি কিছুই জানতাম না। কালাম ভাই আমার ওস্তাদ আমার এসএসসি পাস সার্টিফিকেট বানিয়ে সিভি জমা করে, কিন্তু এই বিষয়ে আমার মাথায় কিছুই ছিল না। টাকা কামাই করতাম, বাসায় টাকা পাঠিয়ে ভাইয়া ভাবিকে চালাতাম। দুনিয়াতে আমার আপন বলতে আমার ভাই আর ভাবি ছিল, কিন্তু এই দুইজন ব্যতীত আমার লাইফে একজনের আগমন হয়ে যায়। বিয়ের ব্যাপারটা আর কি, আমি একটা মেয়ের প্রেমে পড়ি এবং অনেক ঘটনা শেষে সেই মেয়ের সাথে আমার বিয়েটাও হয়। মেয়ের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি কদিন পর সে এসএসসি দিবে, বাচ্চা মেয়ে, তবে সময় হলে বিয়ে হবে আমাদের। তখন আশেপাশের লোকজন আমাকে একটা কথাই বলে, মেয়ে শিক্ষিত, তুই অশিক্ষিত, একদিন তোর কপালে লাথি মেরে চলে যাবে। সমাজের লোক তো নানান কথাই বলে, কিন্তু ব্যাপারটা হালকাভাবে নেওয়ার মতোও না। অনেক সংসার ভেঙে যেতে দেখেছি আমি। উপায়ন্তর না পেয়ে আমি কদিন চিন্তায় থাকি। একদিন হুট করে সার্টিফিকেটের কথা মনে পড়ে আমার, কালাম ভাইয়ের বানিয়ে দেওয়া ফেক সার্টিফিকেট। আমি কালাম ভাইকে বলে অনেক চেষ্টা করে সেই সার্টিফিকেট দ্বারা কলেজে ভর্তি হই। টাকার খেলা সব। এই যুগে টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, আমিও সেটি হাতছাড়া করিনি। কয়েকটি অনলাইনে ক্লাস আমি করে পড়াশোনা শুরু করি। ক্লাস করার আগে ইউটিউব দেখে ক মুখস্থ করি, যেটি আমার ছোটবেলায় করার কথা। 20 বছর বয়সে আমি সেটি শুরু করেছিলাম, শুধুমাত্র ওই মেয়েটিকে পাওয়ার জন্য। আমি আমার চেষ্টায় থামিনি। অ্যাম্বুলেন্স চলাকালীন অডিও ক্লাস করতাম, আর ডিউটি না থাকলেও ভিডিও দেখতাম। ইন্টারে ভর্তি হবার পরে আমি ইন্টারের পড়া না পড়ে প্রাইমারি স্কুলের পড়া শিখছিলাম। যাই হোক, বহু কষ্টে আমার পড়াশোনা এগিয়ে আসে। পরীক্ষার আগে ছুটি নিয়ে আমি দিনরাত এক করে পড়তাম। আমার শ্রমের ফলাফলটাও আমি পাচ্ছিলাম। পরীক্ষায় ভালো রেজাল্ট এনেছি। ছেড়ে দিয়েছিলাম আমি অ্যাম্বুলেন্স, শুরু করি টিউশনি। ইন্টারের ফাইনাল এক্সাম শেষে আমি অনার্সে ভর্তি হই। সে সময়ে আমার বিয়ে হয় ওই মেয়েটির সাথে, আর ওই বছরই আমার বড় ভাই মারা যায়। যদিও আমি বিয়ে করার জন্যই পড়াশোনা করেছিলাম, কিন্তু পড়াশোনা করতে করতে আমার এডুকেশনের লোভ বেড়ে যায়। পড়াশোনা করে লাইফে কিছু হবার ইচ্ছে জেগেছে। বিয়ের পরে আমার বউ আর আমি দুজনেই টিউশনি করতাম। যেহেতু ভাই মারা গেছে, তাই পুরো সংসার আমি আর আমার স্ত্রী ধরি। পড়াশোনাও চলতো, আবার সংসারটাও। এভাবে কেটে যায় 1 বছর। আমি, আমার ভাবি আর আমার স্ত্রী সবাই ঢাকার একটা বাড়িতে ভাড়া থাকতাম। কেউ জানতো না আমার মূল পরিচয়। কলেজে ওঠার পর আমার 3 বন্ধু আবির, রাহুল আর রোহান খোঁচা দেওয়ার টপিক খুঁচিয়ে বের করে, যার ভয়ে আমি নিজের আইডেন্টিটি হাইড করেছি। অনার্স 2য় বর্ষে ওঠার পর আমার ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে বাচ্চা। তাকে নিয়ে শুরু হয় আমার নতুন জীবন। আমার স্ত্রীর একটি গোপন পরিচয় আছে। স্ত্রীর নাম এবং গোপন পরিচয় জানবেন অ্যাম্বুলেন্স রহস্য গল্পে। রিয়াজ রাজ অফিসিয়াল নামক আমার ফেসবুক পেজে অ্যাম্বুলেন্স রহস্য গল্পটি রয়েছে। ওখানে সব কিছু ক্লিয়ার করা হয়েছে। যারা অ্যাম্বুলেন্স রহস্য গল্পটি পড়েছেন তাদের কাছে পুরো বিষয় স্পষ্ট থাকলেও যারা পড়েননি তারা ফেসবুকে রিয়াজ রাজ অফিসিয়াল লিখে সার্চ দিন এবং আমার অ্যাম্বুলেন্স রহস্য গল্পটি পড়ে আসুন। আর একটি কথা, এটি যে অ্যাম্বুলেন্স রহস্য গল্পের 2য় সিরিজ, এটি কমেন্টে কেউ লিখবেন না, নয়তো অনেকে কনফিউজড হয়ে গল্প পড়ার আগ্রহ হারাবে। আমার স্ত্রীর গোপন পরিচয়ের কারণে তার ওপর অনেক শয়তানের নজর পড়ে, আর এটির মূল কারণ আমি নিজেই। অ্যাম্বুলেন্স চালানোর সময় অনেক অশরীরী আমার পিছু নিয়েছে। আমার পিছু নিতে নিতে তারা আমার স্ত্রী অবধি আসে
এবং আমার বাচ্চার পর আমার স্ত্রীর সাথে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। রাতে আমি বাসায় আসলেই আমার শরীরটা ভার হয়ে যেত। কয়েকজন কবিরাজ ডেকেও আমার লাভ হয়নি। তারা টাকা খেয়ে তাবিজ দিয়েছে, যা কোনো কাজেই আসেনি। বাচ্চার জন্মের 1 মাস 20 দিন পর আচমকা আমার স্ত্রী রেগে যেতে থাকে। আমার ভাবি আমার বাচ্চাকে নিজের কাছে রেখে দিত, আমার স্ত্রীর কাছে দিত না, কারণ স্ত্রী নিজের হুঁশে থাকতো না। আচমকা তার মাঝে পরিবর্তন আসতে থাকে। সে তার রুম থেকে বের হতো না, চুল পেকে সাদা হতে থাকে, রুমের মাঝে থাকা পোকামাকড় খেতে থাকে, ভাত খেত না, গাল ভেঙে যাচ্ছিল, চোখ বেরিয়ে আসছিল। আপনাদের মেয়ের মতোই সেম আচরণ সে শুরু করে। আমি যে কবিরাজ আনতাম তারাই পারবে না বলে চলে যেত, আর পথে বা সাথে সাথে কবিরাজদের বিপদ ঘটত। বাচ্চার জন্মের 1 মাস 27 দিন পর আমার স্ত্রীর সবচেয়ে ভয়াবহ কাজটা করে। আমি একজন কবিরাজের সাথে আলাপ করার জন্য বাহিরে ছিলাম। এদিকে আমার স্ত্রী আমার ভাবিকে ফলো করে রান্নাঘরে যায়। ভাবি রান্নাঘরে আমার বাচ্চাকে কোলে রেখে রান্না করছিল। পেছন থেকে আমার স্ত্রী অর্থাৎ তার ভিতরে থাকা শয়তানটি বটি নিয়ে যায়। সে ইচ্ছা মতো আমার ভাবিকে কুপিয়ে মারে। আমার ভাবি কোপ খেয়ে ফ্লোরে পড়ে যায়। তারপর আমার ভাতিজিকে রুম থেকে টেনে এনে এক কোপে মাথা ফেলে দেয়। এমনকি শয়তানটা আমার 2 মাসের বাচ্চাকেও ছাড়েনি। আমার বাচ্চাটাকে কামড়ে কামড়ে খাচ্ছিল। আমি বাসায় এসে দেখি সে আবার বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রাগে আমি আমার স্ত্রীকে ধরতেই যাব, তখনই আমার স্ত্রী পাশ থেকে বটি হাতে নেয়। আমি ভেবেছি আমাকে খুন করবে, কিন্তু আমার ভাবনা বদলে দিয়ে আমার স্ত্রী নিজের গলায় নিজে বটি চালিয়ে দেয়। চোখের সামনে আমার পুরো পরিবারের লাশ, আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার ভাবি, আমার ভাতিজি, কেউ বেঁচে নেই। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে সেই কবিরাজের আস্তানায় দেখতে পাই। ওনার থেকে আমি জানতে পারি এই শয়তানের ব্যাপারে। এই শয়তান সাধারণ জিনদের মতো না, এটা অন্ধকারের সর্দার। পুরো পৃথিবীতে এদের মাত্র 4 জন আছে। 4 জনের বয়স 1529 বছর। এদের জন্ম কোনো শয়তানের থেকে হয়নি, এদের একজন সন্ন্যাসী তৈরি করেছিল। সন্ন্যাসীর উদ্দেশ্য ছিল এদের দিয়ে রাজত্ব করার, কিন্তু সন্ন্যাসী এদের এতই শক্তি দিয়ে ফেলেছিল যার ফলে এরাই সন্ন্যাসীকে হত্যা করে মুক্ত হয়ে যায়। এরা কাউকে জন্ম দেয় না, আর কেউ এদের জন্ম দেয়নি। পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে এরা মেয়েদের টার্গেট করে, তাদের দেহ নিজেদের দখলে নেয়, এবং যে পরিবারে এরা ঢোকে সেই পরিবারের সব মেয়ে আর বাচ্চাদের হত্যা করেই এরা চলে যায়। এই তসবির অনেক শক্তি, কিন্তু তখনও আমি পরিপূর্ণ না। আমার দেহে অনেক জিনের শক্তি দরকার ছিল, যার জন্য আমাকে রুকাইয়ার কাজ করে জিনদের কাছে যাওয়া জরুরি হয়। 1 বছর পর আমি তোদের কল দিয়ে আমার সাথে যোগ করাই, কারণ আমার একার দ্বারা এটি সম্ভব ছিল না। তোদের সাথে নিয়ে কাজ শুরু করি, 1000 কেস সলভ করি, তোদের কাজ শিখিয়েছি। কিন্তু একটা ব্যাপার তোরা দেখেছিস, আমি জিনদের বন্দি করতাম না। এর কারণ একটাই, তোদের অগোচরে আমি সেই জিনদের শক্তি নিজের ভেতরে নিতাম। আমার চোখ লাল হয় কেন জানিস? আমার ভেতর জিনদের শক্তি আনার পর সব জিন একসাথে মাঝে ভর করে। এতে আমি প্রতিটি স্থানের ঘটনা দেখতে পাই। তোদের না জানিয়ে আমি আমার পুরনো বাসায় গিয়ে বহুবার দেখতাম সেই দৃশ্য। আমার স্ত্রী, আমার ভাবি, ভাতিজি আর বাচ্চাকে কিভাবে মেরেছে সব দেখে আমার ভিতর রাগের ভাব বাড়াতাম। আমি হুটহাট স্বপ্ন দেখতাম একটা শয়তান আমার স্ত্রীকে গিলে খাচ্ছে। এই স্বপ্ন দেখার পর আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায়। আর এত বছর জমে থাকা ক্রোধ উড়িয়েছি, এখনও আমি পরিপূর্ণ না। আমার মাঝে আরও জিনদের শক্তি দরকার, কিন্তু আমি এই শয়তানকে একবার যেহেতু পেয়েছি, তখন নিজের জীবন দিয়ে হলেও তাদের বিনাশ করব। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক তান্ত্রিক রিয়াজ, লিখেছেন রিয়াজ রাজ। রিয়াজের পুরো ঘটনা শুনে সবাই হা হয়ে যায়। এত বড় গল্প রিয়াজের মাঝে ছিল তা আজ অবধি কেউ জানতো না। আবির, রোহান আর রাহুল রিয়াজকে জড়িয়ে ধরে সেখানেই কান্না করে দেয়। রিয়াজও মনের কষ্ট দূর করে বলে, আমার মুখ থেকে রক্ত বের হবার কারণ তোরা বুঝেছিস তো। যে আয়াত পাঠ করার মতো ক্ষমতা নেই আমার, সেই আয়াত পাঠ করায় দুর্বল হয়ে গেছি।
কিন্তু পাঠ না করলে শয়তানটা পালিয়ে যেত। চল তাকে এখনই বিনাশ করি। রিয়াজের কথায় এই প্রথমবার আবির সম্মতি দেয় না। ওদের ভয় ঢুকে যদি রিয়াজের কিছু হয়ে যায়, কিন্তু রিয়াজও নাছোড়বান্দা। রুকাইয়ার কাজ সে শুরু করার সিদ্ধান্ত নিয়েই নেয়। রাহুল বাক্সটা নিয়ে আসে। রিয়াজ আবিরকে বলে, তুই আর রোহান রুম বন্দির আয়াতটা পাঠ করেই যাবি। রাহুল বক্স থেকে আমাকে অগ্নিকুণ্ডের পাত্র দিবি, এরপর আমি যা যা বলবো তা তা করবি। রিয়াজের কথায় ওরা তিনজনই প্রস্তুত। দরজার সামনে গিয়ে রিয়াজ দরজা খুলতেই রোহান আর আবির রুম বন্দির আয়াত পাঠ শুরু করে। মেয়েটি আবার রিয়াজের উপস্থিতি টের পেয়ে এক লাফে আলমারির উপরে উঠে যায়। আবির আর রোহানের পেছন পেছন প্রবেশ করে রাহুল আর রিয়াজ। রুমে ঢুকে রিয়াজ দরজা বন্ধ করে দেয়। এরপর শয়তানের উদ্দেশ্যে বলে, উপরে উঠে লাভ নেই, তোকে আজ সারা জীবনের জন্য উপরে পাঠাবো। রিয়াজের কথাটা শুনে মেয়েটি বাদরের মতো ডানে বামে ডোজ দিতে থাকে, অর্থাৎ পালানোর রাস্তা খোঁজে সে। এদিকে রাহুল বক্স থেকে অগ্নিকুণ্ডের পাত্র বের করে। রিয়াজ সেটি ফ্লোরে রেখে আগুন জ্বালিয়ে দেয়। তখনই আলমারি থেকে মেয়েটি আগুনে ঝাঁপ মারতে এলে রিয়াজ তসবি উঠিয়ে আয়াত পাঠ শুরু করে। এতে মেয়েটি আগুনে পড়ার আগেই শূন্যের ওপর আটকে যায়। মেয়েটির দেহে বন্দি, তাই তাকে পুড়ে তুই মুক্ত হতে চাচ্ছিস, যত চেষ্টা করবি কর, তোর বিনাশ আজ আমার হাতে। কথাটা বলে রিয়াজ বক্স থেকে আটার পলি বের করে। এরপর এক মুঠ আটা মেয়েটির গায়ে ছিটিয়ে দিতেই মেয়েটি ভাসমান থেকে ফ্লোরে পড়ে। রিয়াজ আবার এক মুঠ আটা নিয়ে সেই মেয়ের গায়ে মারে। এতে মেয়েটির শরীর ফ্লোরের সাথে পুরোপুরি আটকে যায়। শয়তান চাইলেও মেয়েটিকে নাড়াতে পারবে না। এরপর রিয়াজ আরও এক মুঠ আটা নিয়ে আগুনে ছিটায়। এতে আগুন হয়ে যায় নীল, অর্থাৎ এই আগুন শয়তানকে পুড়ে মারতে সক্ষম। রিয়াজ আগুনের সামনে বসে চোখ বন্ধ করে। আবির আর রোহান রুম বন্ধের আয়াত একটানা পাঠ করেই যাচ্ছে। শয়তানটাও মেয়েটির দেহ নাড়ানোর জন্য যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু রিয়াজের ছিটিয়ে দেওয়া আয়াতযুক্ত আটা মেয়েটির শরীর নাড়াতে দিচ্ছে না। রিয়াজ এইবার তসবি উপরে তুলে আয়াত পড়তে শুরু করে। মুখ দিয়ে সেই শক্তিশালী আয়াত উঠছে। রিয়াজের চোখ আবার লাল হয়ে যায়। এ অবধি রিয়াজ যত জিনের শক্তি গ্রহণ করেছে সব জিন একসাথে রিয়াজের দেহে হাজির হয়। রিয়াজ যখন আয়াতটা পাঠ করা শুরু করে, পুরো রুমে তখন যেন ঝড় সৃষ্টি হয়। আচমকা রুমের লাইটটা ফেটে তছনছ হয়ে যায়। রুমে শুধু জ্বলন্ত আগুন আর রিয়াজের চোখ থেকে বের হওয়া লাল আলো ছড়াচ্ছে। এদিকে রিয়াজের আয়াত পাঠ শুনে মেয়েটির দেহ থেকে শয়তানটা বের হয়ে যাবার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু শয়তান এখন দেহ ছাড়তে চাচ্ছে না। দেহ ছেড়ে দিলেই শয়তান জানে তার মৃত্যু অনিবার্য। রিয়াজ ধীরে ধীরে ভয়ঙ্কর হতে শুরু করে। চোখ থেকে যে আলো বের হচ্ছে সেটি আরও বেশি ভয়ঙ্কর করে দেয় রিয়াজকে। আবির আর রোহান রুম বন্ধের পাঠ করেই যাচ্ছে। শয়তান ফেঁসে যায় বাজেভাবে। রিয়াজের মুখের আয়ার জন্য শয়তানটাকে টেনে বের করে নিয়ে আসছে। রিয়াজের গলার স্বর এবার মোটা হতে শুরু করে। শয়তানও ধীরে ধীরে রিয়াজের দিকে অগ্রসর হতে থাকে। কালো ধোঁয়া আর লাল চোখের শয়তান কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারে না। এদিকে আয়াত পাঠ করতে করতে রিয়াজের চোখ থেকে রক্ত বের হতে থাকে, তবুও রিয়াজ থামে না। শয়তান এতক্ষণ আওয়াজ না করলেও এবার বিশ্রী ধরনের একটা চিকন শব্দ করে, যে শব্দ রিয়াজের কান অবধি যেতেই কান থেকে রক্ত বের হয়। শুধু রিয়াজ না, এই শব্দে আবির, রোহান আর রাহুলের কান থেকেও রক্ত বের হতে থাকে। রিয়াজ নিজের শরীরের সব জেদ এনে আয়াতের শব্দ যখন আরও জোরে বাড়ায়, তখনই ফ্লোর থেকে রিয়াজের দেহটা এক হাত শূন্যে উঠে যায়। হাওয়ার উপরে বসে রিয়াজ আয়াত পাঠ করতে থাকে। শয়তানটা কোনো কুল না পেয়ে রিয়াজের দিকে এগিয়ে আসতে থাকে। রিয়াজ এত বেশি গরম হয়ে যায় যে নাক আর মুখ থেকে রিয়াজের রক্ত বের হতে থাকে। যত কিছুই হবে হোক, রিয়াজ আর আয়াত পাঠ বন্ধ করেনি। রুমের ভেতর শুরু হয় উথাল পাতাল। সারা বাড়িতে যেন ভূমিকম্প হচ্ছে। রিয়াজের আয়াত আর শয়তানের আহাজারি পুরো বাড়িটাকে ভয়ানক করে দেয়। এইভাবে প্রায় 7 মিনিট পর সেই শয়তান আগুনের ওপর চলে আসে। আয়াতযুক্ত আগুন তখন আরও দাউ দাউ করে জ্বলতে থাকে। রিয়াজ তার আয়াত একটানা পড়েই যায়। একটা সময় শয়তানটা আগুনের মধ্যে পুড়ে বিনাশ হয়ে গেল, কিন্তু সাথে সাথে রিয়াজও শূন্য থেকে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। 3 দিন পর
ছাদে দাঁড়িয়ে আছে আবির, রোহান আর রাহুল। শুরুতে আবির বলল, রিয়াজের সাথে শেষ রুকাইয়া বুঝি এইটাই ছিল। আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি। সারা দেহের রক্ত ওই গরম আয়াত পাঠ করাতে বেরিয়ে গেল। মৃত্যুর সময়েও সে যুদ্ধের মতো মরেছে। আবিরের কথাটা শুনে রোহান আর রাহুলের চোখে পানি জমে যায়। আবির নিজেও কান্না শুরু করে। কিছু মুহূর্ত চুপ থাকার পর রাহুল বলল, রিয়াজ এক শয়তানকে মেরেছে, বাকি 3টা শয়তানকে কে মারবে? রিয়াজ তো আর বেঁচে নেই। রাহুলের কথা শুনে রোহান বলে, এই জন্যই হয়তো রিয়াজ আমাদের কাজ শিখিয়েছে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ জানোস তুই। আবির, রিয়াজের তসবিহ এর দায়িত্ব আজ থেকে তুই নে। আবির ওদের কথায় হ্যাঁ সম্মতি দেয়। রোহান আবার বলে, ওই 3টা শয়তানকে খুঁজে বের করা অবধি আমাদের দেহেও জিনের শক্তি লাগবে। রোহান কথাটা শেষ না করতেই আবিরের সিমে কল আসে একটা। আজ বিকেলে একটা রুকাইয়ার কল। কেসের কথা শুনে রোহান যায় জিনিসপত্রের বক্স বের করতে, আর রাহুল যায় গাড়ি বের করতে। এদিকে তাসবিহটা হাতে নিয়ে আবির উপরে তুলে দেখে, তখনই আবিরের চোখ দুইটা লাল বর্ণের হয়ে যায়। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।